হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটাতে। আমাদের আজকের এই লাইভটা হচ্ছে যারা এসএসসি দিবা 2025 সালে তাদের জন্য। আমার নামটা বলে নেই, আমার নাম ফারহান সাকিব এবং আমি অনেক লম্বা সময় ধরে 8 বছরেরও বেশি সময় ধরে 10 মিনিট স্কুলে পড়াচ্ছি বাংলা। সো আজকে এরকম আরেকটা ক্লাস আমি নিতে যাচ্ছি যে ক্লাসে আমরা এসএসসি 2025 ব্যাচে যারা শিক্ষার্থী রয়েছে তাদের বাংলা দ্বিতীয় পত্রের স্পেসিফিক কয়েকটা টপিকের সব গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এই ক্লাসটাতে সলভ করে ফেলবো। সো ক্লাসটা পাওয়ার জন্য, ক্লাসের স্লাইডটা পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করে ফেলতে হবে প্রথমত। এরপরে ক্লাসের কমেন্টে দেখবা একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে। এই ফর্মের লিঙ্কটা তুমি যদি ফিল আপ করো তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে খুব সহজে আজকে যে ক্লাসের স্লাইডটা আছে সেই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। অলরাইট, তন্ময় রাজ জয়েন করেছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সানোয়ার হোসেন বলছে পিডিএফ কোথায়? ক্লাস শুরু হওয়ার আগেই ও পিডিএফ চাচ্ছে। পিডিএফ হচ্ছে ক্লাসের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে ফর্মের, ওই ফর্মটা ফিল আপ করে ফেললে তুমি আজকে ক্লাসের যে স্লাইডটা সেটা পেয়ে যাবা। ঠিক আছে? আর যারা যারা আমাদের সাথে ক্লাসে জয়েন করেছো তারা একটু লিখে জানাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো, যাতে আমরা বুঝতে পারি আমাদের আজকের ক্লাসের পরিসর কত বড়। অলরাইট, তারপরে হচ্ছে তারপরে বাকি বন্ধুরা কোথায়? বন্ধুদেরকেও একটু মেনশন করো, ও বন্ধুরাও চলে আসুক। পাশাপাশি তোমরা ক্লাসটা শেয়ার করো যাতে তোমাদের বন্ধুদের পুরা যে গ্রুপটা সেটা জানতে পারে। ওকে, কাউসার হোসেন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, পিডিএফ কোথায়? মাত্র ক্লাস শুরু করলাম, এখনই যেই পিডিএফটা যাচ্ছে সেটা আসলে কিসের পিডিএফ? প্রথম প্রশ্ন হচ্ছে আমার এইটা। হ্যালো ভাইয়া, আমি নিউ বলছে মেহেদি হাসান পারভেজ। ঠিক আছে, ক্লাসের সাথে দেখবা ক্লাসের এই লাইভ ক্লাসটার কমেন্টে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে। ফর্মের লিঙ্কটা ফিল আপ করলেই তুমি হচ্ছে ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। ঠিক আছে, একদম অটোমেটিক পেয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সাজ্জাদ, তুমি কেমন আছো? বাকি বন্ধুরা কোথায়? বন্ধুদেরকে ঝটপট জলদি জলদি ডাক দাও। হ্যালো ভাইয়া কেমন আছেন? রাব্বি মুর্চি বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে তোমরা একটু লিখো তো ফার্স্টে যে তোমরা কি সবাই এসএসসি 25 ব্যাচেরই কিনা, নাকি এর চেয়ে ছোট কেউ আছো, নাকি এর চেয়ে বড় কেউ আছো? আমাকে একটু কমেন্টে লিখে জানাও, আমি দেখি কমেন্টে। আচ্ছা, আমাদের ফাতিমা বলছে, বরিশাল থেকে ফাতিমা জয়েন করেছে। বেবি খানম ওয়ালাইকুম আসসালাম। দীপন কর্মকার আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তারপর পৃথিবী থেকে জয়েন করেছে স্বপ্নিল। আচ্ছা ঠিক আছে, মাটির উপর থেকে তোমার কমেন্টটা দেখলাম। রিয়াজ ওকে, এসএসসি 25 ওকে। দীপন এসএসসি 25। জাকির হোসেন বলছে হ্যালো হ্যালো স্যার, হ্যালো জাকির হ্যালো। ওকে, মেহেদি হাসান পারভেজ বলছে ভাই আপনার ভয়েসটা খুব সুন্দর, অনেক ধন্যবাদ। এইটা বলার পর সাধারণত আমি গলা আরো মোটা করে কথা বলি যাতে আমার কথা শুনতে আরো ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা অলরাইট। তারপরে সিলেট থেকে, আচ্ছা সিলেট থেকে একজন বন্ধু জয়েন করেছে। কি অবস্থা তোমাদের ওখানে বন্যা পরিস্থিতি, সেটার আপডেট দিয়ে দিও তোমার বাকি বন্ধুদেরকে। চাঁদপুর থেকে নাবিল জয়েন করেছে আমাদের সাথে। গাজীপুর থেকে সারা ইসলাম জয়েন করেছে। সঞ্জয় বুড়া হ্যালো স্যার হ্যালো বলছে। আব্দুস সামাদ ওকে। এই ক্লাসটা কি আপনি নেবেন? হ্যাঁ অবশ্যই, আমি তো দাঁড়িয়েছি। খুলনা থেকে জয়েন করেছে বন্ধুরা। এসএসসি 24 ব্যাচের সাকিব রহমান জয়েন করেছে। তুমি তোমার জুনিয়রদের ডাক দাও যারা এসএসসি 25 ব্যাচে। দিনাজপুর থেকে, পিরোজপুর থেকে বন্ধুরা জয়েন করেছে। আজকে আমরা কোন টপিকগুলো পড়বো দেখো তো, বোর্ডে অলরেডি লেখা আছে, দেখো তো কোন টপিকগুলো পড়বো। আজকে আমরা উপসর্গ পড়বো, সহজ টপিক। প্রত্যয় পড়বো, একটু কঠিন টপিক। সমাস পড়বো, খুবই ইন্টারেস্টিং টপিক। এবং পড়বো হচ্ছে সন্ধি আর শব্দদ্বিত্ব। সন্ধিও সহজ, শব্দদ্বিত্ব সহজ। তো আজকে মোটামুটি আমরা এমন কয়েকটা টপিক পড়বো যে কিছু টপিকের মধ্যে এখানে সহজ টপিক আছে, এখানে কঠিন টপিক আছে, এখানে ইন্টারেস্টিং টপিক আছে এবং এখানে এভারেজ কঠিন ডিফিকাল্টির টপিকও কিন্তু এখানে আছে। কিশোরগঞ্জ থেকে মাহিম জয়েন করেছে। ক্লাসটা যারা শেয়ার করো না, ক্লাসটা শেয়ার করে ফেলো এবং কমেন্টে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেটা ফিল আপ করে ফেলো, তাহলে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে তোমরা ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। ক্লাসের স্লাইডের সব প্রশ্ন আছে, এই যে 5টা আমাদের আজকে টপিক, পরিচ্ছেদ 10 থেকে 14, সবগুলোর উত্তর তোমরা পেয়ে যাবা কোথায়? সব প্রশ্নগুলো পেয়ে যাবা তোমরা আজকে ক্লাসের স্লাইডে। তাহলে আমরা কি এখন পড়া শুরু করবো? আচ্ছা, এমএস পিয়া বলেছে যে পানি কমেছে, আলহামদুলিল্লাহ জেনে ভালো লাগলো। কুমিল্লা থেকে জুবায়ের জয়েন করেছে। ঠিক আছে, এসএসসি 25 মীনাক্ষী নাথ। অলরাইট, সো আমার পরিচয় অলরেডি একবার দিয়েছি। আমার নাম ফারহান সাকিব, আমি 10 মিনিট স্কুলে কন্টেন্ট একাডেমিক স্ট্রিমের প্রোগ্রাম লিড হিসেবে কাজ করি। আমি পড়ালেখা শেষ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে এবং আমি পড়াচ্ছি 8 বছর হয়ে গেছে। সো দিস ইজ মাই 8th ইয়ার অফ টিচিং। অলরাইট, সো তোমরা বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু তাতেও আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি মোটেও বদরাগী কোনো শিক্ষক না। আমি হাসাহাসি করব, আমি আজকের ক্লাসটা এনজয় করব এবং আমরা এন্টারটেনমেন্টের মধ্য দিয়ে আজকে ক্লাসটা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে,
ওকে, নাটোর থেকে জয়েন করেছে আমাদের সাথে বন্ধুরা। বন্ধুরা একটু শেয়ার করো, বাকিদেরকে ডেকে আনো, ক্লাসে বাকি বন্ধুদেরকে মেনশন দাও। একা একা পড়লে পড়াটা মনে থাকে না আমাদের, এই জন্যই আমরা স্কুলে পড়ি। আমরা যদি একা একা পড়লে সবকিছু মনে থাকতো তাহলে কিন্তু আমরা স্কুলে পড়ালেখা করতাম না, আমরা সবাই বাসায় বসে বসে একা একা পড়ালেখা করতাম। এই জন্যই স্কুলের সিস্টেমটা বানানো হয়েছে, কারণ বাচ্চাদের সাইকোলজি এরকম, যখন আমাদের সকল বন্ধুরা আমাদের আশেপাশে থাকে তখন পড়া, খেলা, যে কোনো কিছু একটু হলেও বেটার হয়। সো যেটা করতে হবে, ক্লাসে শেয়ার করে বন্ধুদেরকে ডাক দাও, এবং যে বন্ধুরা খুব ক্লোজ ফ্রেন্ড তাদের আইডি মেনশন করে ফেলো কমেন্টে। চলো তাহলে দেরি না করে শুরু করে ফেলা যাক, আমরা কমেন্টে উত্তরগুলো লিখবো। হ্যাঁ, সানিম আলহামদুলিল্লাহ ভালো আছি, রাজশাহী থেকে মুশফিকুর রহমান জয়েন করেছে। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? কয়েকটি। ক, খ অর্ধশত, গ অর্ধশতাধিক এবং ঘ শতাধিক। প্রশ্ন নম্বর 1, তার মানে উত্তর লেখার সময় তোমরা লিখবা কমেন্টে 1 এর এ লিখবা, অথবা 1 এর বি লিখবা, অথবা 1 এর সি লিখবা, অথবা 1 এর ডি লিখবা। শুধু এ বি সি ডি লিখলে কিন্তু বোঝা যাবে না যে তুমি কোন প্রশ্নের উত্তর করছো, ঠিক আছে? লালমনিরহাট থেকে জাবের জয়েন করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি সাদমান। আচ্ছা, 1 এর গ বলছে বন্ধুরা। বেবি খানম বলছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এইচএসসি 26-এর সমা তোমার জন্য আসলে এই ক্লাসটা না, তুমি তোমার পরিচিত কেউ যদি আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী হয় তাকে ক্লাসটা রেফার করে দাও, আর নিজে আমার অন্য ক্লাস করো যে ক্লাসটা তোমার ব্যাচের জন্য, এইচএসসি 2026-এর জন্য, ঠিক আছে? অল রাইট, চলো। ভালো আছে ইব্রাহিম, এটার উত্তর কি হবে? কয়েকটি, অর্ধশত, অর্ধশতাধিক নাকি শতাধিক? 1 এর সি বলছে সাকলাইন, ওকে। ন্যাচার বিউটি বলছে 1 এর গ। সাব্বির বলছে 1 এর খ। মারিয়াম ক্লাস ক্লিয়ার মারিয়াম, আমরা দেখতে পাচ্ছি। নুসরাত জিয়া বলছে 1 এর সি, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 1 এর সি, অর্ধশতাধিক। কারণ দুইটা ধরনের উপসর্গের নাম্বার ফিক্সড করে দেওয়া আছে। একটা হচ্ছে বাংলা উপসর্গ, বাংলা উপসর্গের সংখ্যা 21টা, আরেকটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে কয়টা? 20টা। তো তৎসম যদি হয় 20টা, আর যদি আমাদের বাংলা উপসর্গ হয় 21টা, তাহলে ফিক্সড নাম্বার আছে কয়টা? ফিক্সড নাম্বার আছে হচ্ছে 41টা। এর পাশাপাশি আরো অনেকগুলো বিদেশি উপসর্গ আছে, তাই না? এই জন্য কয়েকটা হবে না, অর্ধশত হবে না, কারণ 9টার বেশি আছে অ্যাটলিস্ট। অর্ধশত হবে না, অর্ধ শতাধিক, হ্যাঁ এটাকে আমরা হোল্ডে রাখতে পারি। আর শতাধিক না, এতগুলোও আমাদের নাই যে আমরা 100রও বেশি, এমনটা কিন্তু না। বুঝতে পেরেছি? এটা ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। আচ্ছা রাফি, 7ম শ্রেণীতে পড়ে তুমি আমার ক্লাসে কেন জয়েন করেছো? এই ক্লাসে আমি জানি না, কিন্তু ক্লাস করতে ভালো লাগলে ক্লাসটা করতে পারো, সমস্যা নাই। সো আমাকে বলো, প্রথম প্রশ্নটা আমরা কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছি। ক্লিয়ার হলে কমেন্টে আমরা ক্লিয়ার লিখে ফেলি। ক্লিয়ার লিখছে মুশফিকুর রহমান, রেওয়াজ, খালিদ বলছে কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। এটা কোন ক্লাসের ক্লাস হচ্ছে? তুষ্মা জিজ্ঞেস করেছে। এটা আগামী বছরের যারা এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ এসএসসি 2025-এর জন্য ক্লাস হচ্ছে। এসএসসি 25-এর বাংলা সেকেন্ড পেপার ক্র্যাশ কোর্স, যে একটা কোর্সে আমরা বাংলা দ্বিতীয় পত্র তোমাদের এমসিকিউ রিলেটেড সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য হাজির হয়েছি। এসএসসি 25, অল রাইট। তারপরে দেখি পরের প্রশ্ন। 2 নম্বর, একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি? সম্প্রদান, অভিযোগ, সম্পত্তি নাকি অত্যাচার? বলো, সম্প্রদান, অভিযোগ, সম্পত্তি নাকি অত্যাচার? একটু কঠিন, একটু ক্রিটিক্যাল, দেখি পারি কিনা। ওকে, ক্লাস 5 থেকে জাবের আলী আমাদের সাথে জয়েন করেছে। অনেক অনেক ধন্যবাদ ক্লাস জয়েন করার জন্য। ক্লাস কেমন লাগছে সেটা আমাকে লিখে জানাতে পারো, যারা ছোট্ট বন্ধুরা রয়েছে, যারা ছোট ছোট ক্লাসের ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা আমাকে বলতে পারো যে ক্লাস কেমন লাগছে। অনেক হয়তোবা কঠিন টার্ম তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি চেষ্টা করব এমনভাবে ক্লাস নিতে যাতে ক্লাস 5 থেকে যে জাবের আলী জয়েন করেছে ও বুঝে সব, ঠিক আছে? অল রাইট। একজন জিজ্ঞেস করছে আজকে দেরি হলো কেন? আন্তরিকভাবে দুঃখিত আজকে দেরি হওয়ার জন্য, কারণ 10 মিনিট স্কুলের মেইন যে পেজটা থেকে, অর্থাৎ এখান থেকে যে আমরা লাইভে আসবো, ওইখানে আরও একটা লাইভ ক্লাস চলছিল। তো ওই ক্লাসটা শেষ হওয়ার আগে আমি স্টুডিওতে চলে এসেছিলাম সময়ের মধ্যে, কিন্তু ওই ক্লাসটা শেষ হওয়ার আগে আমরা তো আরেকটা ক্লাস শুরু করতে পারছিলাম না, এই জন্য আজকে ক্লাসটাতে দেরি হয়েছে, বুঝছো? মানে আমাদের স্টুডিও সেট আপ, মানে আমাদের যে ফেসবুকে ঢুকে লগ ইন করে আমাদের যে লাইভের সেট আপটা রেডি করতে হয়, ওইটা করা যায় না যদি আরেকটা লাইভ অনগোয়িং থাকে, এই জন্য লেট হয়েছে, বুঝছো? আচ্ছা, অলরাইট। 6-এ পড়ে মাসুদা, ঠিক আছে। এটা হচ্ছে সম্প্রদান। একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটা? এটা সম্প্রদান। যেমন রিয়া সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, জাবের আলী বলছে স্যার ইউ আর সো কাইন্ড, অনেক ধন্যবাদ জাবের আলী। রুটিন কই পাবো? আমাকে একজন জিজ্ঞেস করছে কিসের রুটিন, আমি জানি না। যদি আমাকে জিজ্ঞেস করো, বলো কিসের রুটিন, তাহলে আমি বলতে পারি, ঠিক আছে?
অর্পিতা বলছে ভাইয়া বাংলা সেকেন্ড পেপারে তো এমসিকিউ আসে না। বাবা এটা এইচএসসির ক্লাস না, এইচএসসিতে বাংলা সেকেন্ড পেপারে এমসিকিউ আসে না, এটা এইচএসসির ক্লাস না, ঠিক আছে অর্পিতা? আচ্ছা, যারা যারা ক্লাসটা স্লাইড পেয়ে গেছো তারা একটু বাকি বন্ধুদেরকে ক্লাসের স্লাইডটা যে ফর্ম ফিল আপ করলে পাওয়া যায় ওইটা লিঙ্কটা কমেন্টে দিয়ে দাও তো, তাহলে ওরাও পেয়ে যাক। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখি, উপসর্গের কি নেই? অস্তিত্ব, বাস্তবতা, অর্থ নাকি অর্থদোতনা? এই দুইটা তো হবেই না, অস্তিত্ব বাস্তবতা এই দুইটা হবেই না। অর্থ নাকি অর্থদোতনা, কোনটা নাই? কোনটা আছে কিন্তু প্রশ্ন না, কোনটা নাই? তিনের কি হবে, সি নাকি ডি? কমেন্টে লিখো, তিনের সি অথবা তিনের ডি, কোনটা হবে উত্তর বলো ঝটপট। দুয়ের এ বলছে। আচ্ছা, পান্না বলছে ভাইয়া এই পিডিএফ এ ঢুকলে প্রিভিয়াস ক্লাসেরটা আসে না। না, আমরা এই ক্লাসে শেষ হোক তারপরে পেয়ে যাবা। আচ্ছা হ্যাঁ, সানজিদ আক্তার তোমার নাম আমি দেখেছি। এটা কি হবে, তিনের কত হবে? আচ্ছা স্যার, ক্লাসের রুটিন কই পাবো? এই ক্লাসগুলোর রুটিন কোথায় পাবো জিজ্ঞেস করছো? এই ক্লাসের রুটিন আমরা 10 MS এসএসসি এইচএসসি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আগেও দেওয়া হয়েছিল, যদি কোনো কারণে মিস করে যাও আমি আবার দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, এটার উত্তর কি হবে? সবাই পারা উচিত, এটা সহজ প্রশ্ন। উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, এইটাই একটা প্রশ্ন। এটাই যখন একটু বড় হবা, এইচএসসি লেভেলে উঠবা, তখন এই প্রশ্নটার উত্তর করতে হবে যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, এটা ব্যাখ্যা করো। অর্থ এইখানে দেখো, উপসর্গের কি নেই? উপসর্গের অর্থ নাই। তার মানে মনে করো ঠিক আছে, দেখো মনে করো একটা শব্দ হচ্ছে গমন, একটা শব্দ হচ্ছে গমন, এটার আগে যদি একটা উপসর্গ বসে তাহলে এটার একটা অর্থ দাঁড়ায়। কিন্তু যদি শুধু বলি, শুধু উপসর্গটা বলি, তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু এটার কোনো অর্থ নাই। এটার কি নাই? এটার অর্থ নাই। কিন্তু এটা একটা অর্থ দোতনা আছে। দোতনা মানে কি? দোতনা মানে হচ্ছে নতুন অর্থ তৈরি করার সক্ষমতা আছে। নিজের কোনো অর্থ নাই কিন্তু নতুন অর্থ তৈরি করার সক্ষমতা আছে। বুঝতে পেরেছি? আচ্ছা, অল রাইট। তারপরে দেখি উপসর্গে কি আছে, এইটা পারার উচিত, মাত্রই দেখালাম। অস্তিত্ব বাস্তবতা হবে না। অর্থের দোতনা তৈরির ক্ষমতা নাকি অর্থ দোতনা, কোনটা আছে উপসর্গের? এইখানে আমি জানি তোমরা কনফিউজ হবা, দেখি পারি কিনা। ওয়ালাইকুম আসসালাম নুসরাত। ভাইয়া এইচএসসি 26-এর ক্লাস কবে দিবেন? এইচএসসি 26-এর ক্লাস তো অনগোয়িং, প্রতি সোম আর বুধবার বিকাল 4টা বাজে এইচএসসি 26-এর ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওকে, সাজ্জাদ বলেছে ভাইয়া অর্থ দোতনা কি, এটা একটু বুঝি। তো এটার অ্যান্সারটা দেখা ফেলে, এটা অর্থের দোতনা তৈরির ক্ষমতা। আচ্ছা, সাজ্জাদ জিজ্ঞেস করেছে ভাইয়া অর্থের দোতনা জিনিসটা কি? অর্থের দোতনা বলতে বোঝানো হয় যে নতুন একটা অর্থ তৈরি করতে পারার ক্ষমতা, নতুন অর্থ। বুঝতে পেরেছো? তার মানে ওই যে একটু আগে দেখালাম যে ফর এক্সাম্পল একটা শব্দ আমি যদি লিখি নিশ্চিত, নিশ্চিত, এখন এই নিশ্চিত এই শব্দটার তো একটা অর্থ আছে। এটার আগে যদি আমি লিখে হচ্ছে সুনিশ্চিত, তার মানে হচ্ছে একদম কনফার্মড, ঠিক আছে, হবেই হবে, সু দিয়ে এটা হবে। এখন তার মানে এই যে সু, এই সুটা কি করছে? সুয়ের এমনিতে দেখো তো, এমনিতে সুয়ের কোনো অর্থ আছে? এমনিতে সুয়ের নিজস্ব কিন্তু কোনো অর্থ নাই, নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এটা একটা অর্থ দোতনা আছে। দোতনা মানে কি? নিজের অর্থ না থাকলেও এটা অন্য কারোর অর্থকে আরো সংকুচিত করতে পারে, আরো প্রসারিত করতে পারে, পরিবর্তন করতে পারে, আরো নির্দিষ্ট করতে পারে। অর্থাৎ নিজের কোনো অর্থ নাই কিন্তু অন্যকে এটা অর্থ প্রদান করতে পারে। অর্থাৎ উপসর্গ নিজে নাচতে পারে না কিন্তু অন্যকে নাচতে সাহায্য করতে পারে। বুঝছো? নিজের অর্থ নাই কিন্তু অন্যের অর্থকে এটা পরিবর্তন করতে পারে, একটা বেটার ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। অলরাইট, সাব্বির হোসেন বলছে কিভাবে অনলাইন ক্লাসে জয়েন করব ক্লাস 6-এর? খুবই সহজ, ফোন করবা 16910, এই নাম্বারে। কোন নাম্বারে কল করবা? 16910, এই নম্বরে কল করবা। আচ্ছা, পরে দেখো অনুগমন শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিকৃত, অর্ধেক, চমৎকার নাকি পিছনে? অনুগমন মানে কি? মানে পশ্চাৎপদ হওয়া, পিছনে যাওয়া। অ্যান্সার হবে পিছনে। অ্যান্সার কি হচ্ছে? পিছনে হচ্ছে। অলরাইট, ঠিক আছে।
এটা কোন ক্লাসের জন্য? তাহিদ বলছে এইটা হচ্ছে এসএসসি 2025 ব্যাচের জন্য। অতিরিক্ত অর্থ উপসর্গ যুক্ত হয়েছে কোন অর্থে? অধিকার, অত্যাচার, সুকৌশল নাকি গরহাজির? বলো দেখি গরহাজির। গরহাজির কিসের বিপরীত শব্দ জানো? গরহাজির হচ্ছে হাজিরের বিপরীত শব্দ। হাজির, হাজির, গরহাজির মানে প্রেজেন্ট স্যার। আমরা বলি না যখন আমাদেরকে রোল কল করা হয়, প্রেজেন্ট মানে হচ্ছে হাজির আর গরহাজির মানে হচ্ছে অ্যাবসেন্ট। আমরা যদি ক্লাসে রোল কলের সময় না থাকি তখন আমাদের নামের পাশে লিখে দেয় যে অ্যাবসেন্ট, ওইটাই গরহাজির। এখন বলো অতিরিক্ত অর্থে, এক্সট্রা অর্থে কি কোনটা? 5-এর ডি বলছে নুসাইবা কবির বলছে 5-এর জি, 6-এর বি বলছে নুসাইবা। আচ্ছা, ক্লাস 9 বলছে কামরুন নাহার। থ্যাংক ইউ ভাইয়া। সাবির হোসেন ওয়েলকাম ওয়েলকাম। সামিয়া আক্তার বলছে 6-এর বি। নবীন্দ্র চক্রবর্তী বলছে 6-এর বি। সায়েদ মাহমুদ রিদা বলছে 6-এর সি। আমরা সঠিক উত্তরটা দেখে নেই। ফার্স্ট পেপার নিয়ে না, এসএসসি 25-এর আলাদা করে ফার্স্ট পেপার ক্লাস হচ্ছে না, কারণ সেকেন্ড পেপারেই সমস্যা বেশি থাকে। এটা কি অতিরিক্ত অর্থে কি হচ্ছে? অত্যাচার। অত্যাচার মানে কি? অতি আচার মানে অতিরিক্ত কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া, ওইখান থেকে এসেছে এটা অত্যাচার। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, কুল। আচ্ছা হ্যাঁ, যারা যারা জিজ্ঞেস করছে ভাইয়া ক্লাস 7-এর অনলাইন ক্লাস কিভাবে করব, একই জিনিস করণীয়। 16910 নম্বরে কল দিয়ে তুমি বলবা যে আমি ক্লাস 7-এ পড়ি, আমি 10 মিনিট স্কুলে ভর্তি হতে চাই, বা 10 মিনিট স্কুলে নিয়ে আমার এই প্রশ্নটা আছে, সব কিছু বলে দিবে তোমাকে। ঠিক আছে, তোমার নাম আমি অলরেডি বলে দিব ক্লাসের পরে, তোমার নাম। অলরাইট, তারপর দেখি আজকাল 7 নম্বর প্রশ্ন। আজকাল ভদ্রলোকদেরই হয়েছে হাভাত জোভাত, বাক্যে কোন পদে উপসর্গ আছে? আজকাল হাভাত জোভাত ভদ্রলোকদের, কোথায় বাক্যে কোন পদে উপসর্গ আছে? কোথায় উপসর্গ আছে? আজকাল ভদ্রলোকদেরই হয়েছে হাভাত জোভাত, কোথায় আছে? হ্যাঁ, ক্লাস 6-এর ক্লাসও পাবো হাবিবুল্লাহ। স্যার আপনি কি বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস করলে আরো ভালো হতো? আমি তো বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসই করাচ্ছি। আচ্ছা এটা বলো ভাইয়া সেকেন্ড ইয়ারের ক্লাস কবে থেকে হবে? নুসরাত আক্তার, আমি জানি না তুমি কোন ব্যাচের এটা বলতে পারলে আমি বলে দিতাম। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে হাভাত। এটা কি? হাভাত। মনে আছে আমাদের এই যে এইটা কিন্তু একটা উপসর্গ, মনে আছে? হা, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তারপরে দেখি নালায়েক শব্দে 8 নম্বর প্রশ্ন। নালায়েক শব্দে না উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপূর্ণ, মন্দ, বিপরীত, সদৃশ। অপূর্ণ, মন্দ, বিপরীত, সদৃশ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সবার প্রশ্নের উত্তর একই। তোমরা যে যে ক্লাসে ভর্তি হতে চাও বা যে যে কোনো তথ্য জানতে চাও, জাস্ট কল করবা 16910 নম্বরে, এবং যে কোনো সময় কল করতে পারবা। দিনে, রাতে, শুক্রবার, শনিবার, যে কোনো সময় কল করতে পারবা 16910 এই নম্বরে। ঠিক আছে, এখন এটা বলো রুটিনটা। হ্যাঁ, রুটিনটা পেলে ভালো হতো বলছে এসজিবি। রুটিনটা তো অ্যাট দিস মোমেন্ট আমি ক্লাসের স্লাইডে আনি নাই, বাট আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটার মধ্যে আমি রুটিনটা দিয়ে দিব তোমাদের। রুটিন আমার কাছেই আছে। ঠিক আছে, বলো এখন এটার উত্তর কি হবে? নালায়েক শব্দে না উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? অপূর্ণ অর্থে। ঠিক আছে, নালায়েক কি অর্থে? 8-এর এ, হ্যাঁ 8-এর ক, 8-এর এ, রাইট। সবই তো পারছো। আমি তো ভেবেছিলাম তোমরা কিচ্ছু মনে পারবা না, প্রশ্ন মনে কঠিন হয়েছে। এখন তো দেখি তোমরা অনেক স্মার্ট। তোমরা তো দেখি আমার চিন্তার চেয়েও বেশি স্মার্ট আর আমার চিন্তার চেয়েও বেশি অ্যাডভান্স। আমি ভেবেছিলাম তোমরা মনে কিছুই পারবে না, তোমাদেরকে মনে হয় অনেক বেসিক পড়াতে হবে। এখন দেখি তোমরা সবই পারছো। আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? ভর, জোয়ার, প্রতিধ্বনি, নিমখুন, সংযোজন। কোনটা এটার উত্তর হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 9। দেখি এটা আমরা পারি কিনা। প্রশ্ন নাম্বার 9। তাবিবার রহমান বলছে 8-এর এ, বিন্দু রানী পল বলছে 8-এর এ, নুসরাত জাহান তৈশি 8-এর এ বলেছে, মোসাম্মদ ফাতিমা জান্নাতির রেখা বলছে 9-এর বি, সৈয়দ মাহমুদ হাসান হৃদয় বলছে 9-এর ডি। অল রাইট, কাজী নাবিলা নওশিন বলছে থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। কিন্তু থ্যাংকস দিলে কি জন্য ভাইয়া? কোনটা এগুলো বুঝবো কিভাবে যে কোন অর্থে ব্যবহৃত হয়? হ্যাঁ, এইগুলো বোঝার জন্য দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে বইয়ের যে উপসর্গের পরিচ্ছেদটা, ওইটার মধ্যে যেই শব্দগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ জানতে হবে। বুঝছো? কোন শব্দগুলো, যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ জানতে হবে।
অলরাইট স্যার, আমি আজকে নতুন সিলেট থেকে দেখছি, কুইন বলেছে আমাদেরকে। তোমার বাড়িতে পানি উঠেছে কুইন? কি হবে? ভর জোয়ার, চূড়ান্ত অবস্থা। ভর জোয়ার মানে কি? একদম মানে জোয়ার আসে না, ওই জোয়ার ভাটা, এটার কথা বলা হচ্ছে। যখন একদম ভরপুর জোয়ার হয়, একদম মানে ফাইনাল অবস্থা, আলটিমেট অবস্থা, সিচুয়েশন, ওই জোয়ারের পর থেকে আস্তে আস্তে ভাটা শুরু হবে, ওইটাকে বলা হচ্ছে ভর জোয়ার, একদম ফাইনাল সিচুয়েশন। জোয়ার আর ভাটার ব্যাপারটা কিন্তু ওই যে অমাবস্যার পূর্ণিমার মতো। অমাবস্যার পূর্ণিমা কেমন হয়? পূর্ণিমার পরে, মানে পূর্ণিমার সময় যে চাঁদ ওঠে, এত বড় করে চাঁদ ওঠে, তারপর ওইটা আস্তে আস্তে করে চাঁদটা যখন এভাবে 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 করে রাউন্ডে ঘুরতে থাকে, তখন কিন্তু চাঁদের ঔজ্জ্বল্যটা প্রতিদিন একটু 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 করে কমতে থাকে, এবং কমতে 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 পূর্ণিমা থেকে এটা অমাবস্যার দিকে যায়, এরপর আবার এটা একটু 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 করে বাড়তে থাকে। বুঝছো? চাঁদের অবস্থান দেখেছো কখনো এরকম? মনে করো চাঁদ, এইটা একটা চাঁদ, ঠিক আছে? তো চাঁদ প্রচুর আলো দিচ্ছে, এরপর পরদিন মনে করো চাঁদটা দেখা যাচ্ছে এতটুকু, ঠিক আছে? পরদিন দেখা যাচ্ছে মনে করো জাস্ট, বোঝো আর কি, এতটুকু। পরদিন মনে করো এতটুকু। এইভাবে করে গেলে কিন্তু চাঁদটা হয়, যে আমরা বলি না ঈদের চাঁদ, ঈদের চাঁদ এত চিকন হয়ে গেল, কারণ ঈদের চাঁদ একদম অমাবস্যার পরের দিনের চাঁদ, ঠিক আছে? এইভাবে করে করে আবার এইখান থেকে কিন্তু আবার চাঁদটা আবার আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, ঠিক আছে? আবার বড় হতে 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 এইভাবে এই সার্কেল আসে। তো একই রকম ভাবে এই যে সার্কেলটা, একটা পুরো সার্কেলকে বলা হচ্ছে একটা পক্ষ। একটা মাসে দুইটা পক্ষ থাকে, 15 দিন একটা পক্ষ হয়। তো এই যে সার্কেলটা, অমাবস্যা আর পূর্ণিমার যেরকম সার্কেল, জোয়ার আর ভাটারও একই রকম সার্কেল। এই যে জোয়ার থেকে আস্তে আস্তে করে ভাটার দিকে যেতে থাকে, আবার ভাটা থেকে আস্তে আস্তে জোয়ারের দিকে যেতে থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ভাইয়া, আমি এইচএসসি 24 ব্যাচ ক্লাস করতে পারবো? এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার চিন্তা বাদ দিয়ে, পরীক্ষার আছে আর মাত্র 5 দিন। এখন যদি তুমি এই ক্লাস করো তাহলে তোমার জন্য লস হবে ভাইয়া। অলরাইট, তারপরে আমরা দেখব রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে, এবার কি উপসর্গ যুগে গঠিত পদ কোনটি? রোহিঙ্গারা হয়ে গেছে নাকি উদ্বাস্তু, কোনটা উপসর্গ? আচ্ছা, তনয় বলছে ভাইয়া কিচ্ছু বুঝছি না, আমাকে বলো তনয় যে তুমি কোন জিনিসটা বুঝছো না। তুমি যদি স্পেসিফিক্যালি বলতে না পারো যে ভাইয়া এই জিনিসটা বুঝছি না, একটু আগে যেমন সাজ্জাদ বলেছিল ভাইয়া অর্থ দোতনাটা কি, তখন আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। কিন্তু যদি বলো যে ভাইয়া কিচ্ছু বুঝতে পারছি না, এখন এটা কি আমার আমার শব্দ চয়ন বুঝতে পারছো না, নাকি বইয়ের কন্টেন্ট বুঝতে পারছো না, প্রশ্ন বুঝতে পারছো না, নাকি কোনটা রাইট আনসার হচ্ছে এটা বুঝতে পারছো না? এটা তো আমার পক্ষে বোঝাটা কঠিন, তাই না? আচ্ছা স্যার, কাইন্ডলি একটু ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক বলেছো, দ্রুতই যাব। ঠিক আছে, রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে, বাকি উপসর্গযোগে গঠিত পদ কোনটা? কোনটা? 10-এর এ বলছে অনেকে। ঠিক আছে, দেখি আমরা কারেক্ট অ্যান্সার কোনটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে উদ্বাস্তু। এই যে উদ্বাস্তু হচ্ছে আমাদের এখানে উপসর্গযোগে গঠিত শব্দ। এখন সো আমরা আজকে কিন্তু বলেছি 5টা টপিক পড়বো। 5টা টপিকের মধ্যে আমরা টোটাল 150টা এমসিকিউ আজকে এই ক্লাসের স্লাইডে আছে। 150টা ইম্পর্টেন্ট, 150টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো আছে, সেগুলো এই স্লাইডের মধ্যেই আছে। তোমরা স্লাইডটা পাবা কোত্থেকে? ক্লাসের কমেন্টে একটা লিংক দেওয়া আছে, লিংক থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলবা, ফর্মটা ফিল আপ করে ফেলে এই ক্লাসের স্লাইডটা পেয়ে যাওয়া। ঠিক আছে, হয়ে গেছে স্যার। সো এরকম আরো শব্দ আছে, উপসর্গ উপসর্গ উপসর্গ। সো এই প্রশ্নগুলো আমরা ক্লাসের স্লাইডে পেয়ে যাব, এইটা আমরা পরে সলভ করবো, বাসায় সলভ করবো। আমরা এখন চলে যাব পরের টপিকে। ঠিক আছে, উপসর্গ শেষ হলো এই যে এখানে এসে। উপসর্গে 33, 34, 35 অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আছে অলরেডি উপসর্গে। ঠিক আছে, এরপরে আমরা এখন শুরু করবো হচ্ছে প্রত্যয়। কই গেল প্রত্যয়? হ্যাঁ, উপসর্গ এখান পর্যন্ত শেষ হলো। এইবার এইখানে আসো, এখানে দেখো প্রত্যয়। প্রত্যয় আমাদের সেকেন্ড টপিক। আমাকে এইবার বলো যে আচ্ছা, ফিহা বলছে ভাইয়া আগে একটু টপিক আলোচনা করেন। কি আলোচনা করব যদি বলো? আচ্ছা, তনয় বলছে ভাইয়া প্রশ্ন বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে প্রশ্নটা আমি আরেকটু এক্সপ্লেইন করে দেব। অলরাইট, মেহরাব আহমেদ বলছে ভাইয়া আয়মান ভাইকে থ্যাঙ্কস দিয়েন এইচএসসি 24-এর পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদও দিব, আর সারাদিন কি কি বলেছো আমাদের নামে সেটাও বলবো, সেটাও দেখাবো, দাঁড়াও। ঠিক আছে, মনে আছে? হ্যাঁ আচ্ছা, জাস্ট জোকিং, একদমই না। আমরা অবশ্যই সবসময় তোমাদের পাশে আছি। এইচএসসি 24 ব্যাচে যারা আছো, অনেকেই বন্যা এবং অনেক পরিস্থিতি নিয়ে অনেক অনিশ্চয়তার মধ্যে আছো, আমরা সবার সাথেই
মানে এমপ্যাথেটিক সবার প্রতি। আমরা আমাদের পক্ষ থেকে যা যা করণীয় সেগুলো করছি, তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো। তোমরা এমন কিছু করতে যাওয়ার দরকার নাই যেটা করতে গিয়ে তোমাদের এখন সময় নষ্ট হবে, বা যেটা করতে গিয়ে তোমরা প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে না। তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি, ঠিক আছে? এইচএসসি 24 ব্যাচ। আচ্ছা, তনয় বলছে ভাইয়া প্রশ্নটা এক্সপ্লেন করে দিন। ওকে ফাইন, প্রশ্নটা এক্সপ্লেন করে দেব, ঠিক আছে। চলো এইবার একটু দেখি যে আমরা এই প্রশ্নটা দেখি। টেকো শব্দ, টেকো শব্দটিতে কি অর্থে প্রত্যয় ব্যবহার হয়েছে? টেকো, টেকো মানে কি বুঝো বলো তো দেখি? টেকো মানে কি? চুলের সাথে সম্পর্কিত। হ্যাঁ, যে কোনো শ্যাম্পুর অ্যাডে দেখবা, যে কোনো না, বেশিরভাগ শ্যাম্পুর অ্যাডে দেখবা এটা নিয়ে বলা হয়। আচ্ছা, তাবাসসুম বলছে ভাইয়া প্রত্যয় নিয়ে একটু বেসিক আলোচনা করেন। অলরাইট, সো এটা একটা ভালো কথা বলেছো তাবাসসুম। আমরা যারা যারা চাই প্রত্যয় নিয়ে একটু হালকা বেসিক আলোচনা করবো, অনেক বেসিক আলোচনা করার সুযোগ নেই আসলে এই ক্লাসে। আমরা আলাদা অন্য একটা ক্লাসে হয়তো বা প্রত্যয় নিয়ে পুরো আলোচনা করতে পারি, বাট আজকে ক্লাসে খুব বেশি সময় নেই। সো আজকে ক্লাসে যতটুকু বলা সানজিদা আক্তার বলছে টাকলা। আচ্ছা, আমাকেই বললো নাকি আবার সানজিদা? হায় হায়, কি সর্বনাশ, যার মাথায় চুল নেই, অ্যালেক্স কুইন বলেছে। প্রত্যয় নিয়ে আমি একটু হালকা করে বলি, ছোট্ট করে বলি প্রত্যয় জিনিসটা আসলে কি। যে কোনো বাংলা ব্যাকরণ বই যখন তোমরা হাতে নিবা, সূচিপত্রে দেখবা একটা টপিক আছে প্রকৃতি ও প্রত্যয়। কথা কি ঠিক? প্রকৃতি ও প্রত্যয়। কখনো কি দেখেছো বইয়ে লেখা যে প্রত্যয় ও প্রকৃতি? বলো তো, তোমরা একটু চিন্তা করে বলো তো, ইয়েস অর নো বলবা। প্রশ্নটা হচ্ছে, যে কোনো বাংলা ব্যাকরণ বইয়ের সূচিপত্রে আমরা সবসময় দেখি প্রকৃতি ও প্রত্যয় লেখা। কখনো কি দেখেছো এটা প্রত্যয় ও প্রকৃতি লেখা? ইয়েস অর নো বলো। হ্যাঁ মুক্তা, বেসিকটা একটু বলছি, ঠিক আছে। তবে এইটার বেসিক বললে আমাদের ক্লাসের টাইম যেহেতু 10:30 পর্যন্ত, সো এইটার বেসিক বললে কিন্তু হয়তো আমরা ফুলটুকু কমপ্লিট করতে পারবো না। মানে ফুলটুকু অ্যাজ ইন সমাস হয়তো বা বেসিক পড়ানো যাবে না, বা অন্যগুলো হয়তো অতটুকু গ্লিমস দেওয়া যাবে না আর কি। এই ব্যাপারটা মানে স্বীকার করেই আগাতে হবে, ঠিক আছে। এইচএসসি আইসিটি লাইভ ক্লাসের কথা আমি জাকিকে বলেছি অলরেডি একবার, আবার বলবো না, প্রকৃত প্রত্যয় ছাড়া আমরা কখনো দেখি না। তার মানে আমরা কি দেখি? জিনিসটা হচ্ছে একটা শব্দ, মানে সূচিপত্রে আমরা সবসময় দেখি এভাবে লেখা প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয় এভাবে লেখা, রাইট? আচ্ছা, তার মানে সবসময় প্রকৃতিটা আগে প্রত্যয়টা পরে, এটাই তো মোরাল অফ দ্য স্টোরি। প্রকৃতিটা আগে প্রত্যয়টা পরে। বাংলা শব্দকে ভাগ করলে দুইটা পার্ট পাবা, একটা প্রকৃতি একটা প্রত্যয়। আগের পার্টটা কি তাহলে বলো দেখি? বুদ্ধি থাকলে তোমরা কিন্তু অলরেডি গেস করে ফেলার কথা। ঠিক আছে নাবিল, পপুলার টপিকের আগে টুকটাক করে আমি বলার চেষ্টা করব। অনেক ধন্যবাদ সজীব, একটা লাভ ইমোটিকন দিয়েছে আমাকে সজীব, যে ভাইয়ার ক্লাসগুলো অনেক ভালো লাগে। পিডিএফ পেয়েছি, ফাতিমা জান্নাত রেখা বলেছে। কোনটা বলো, প্রকৃতি আর প্রত্যয় কোনটা আগে থাকে? যে কোনো শব্দকে তুমি যদি ভাঙো, মনে করো ফর এক্সাম্পল আমি একটা শব্দ লিখি পড়ুয়া, একটা শব্দ আমি লিখি হচ্ছে পড়ুয়া, ঠিক আছে? পড়ুয়া। এখন পড়ুয়াকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো পর যোগ উয়া, পর যোগ উয়া। এখন আমি কি বলেছি? শব্দকে ভাঙলে দুইটা পার্ট পাওয়া যাবে, পেয়েছি। আমি বলেছি শব্দকে ভাঙলে যে দুইটা পার্ট পাওয়া যাবে, প্রথম পার্টটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃতি, দ্বিতীয় পার্টটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যয়। মনে রাখার উপায় খুবই সহজ, যে কোনো বইয়ের সূচিপত্রে সবসময় আমরা টপিকটাকে এভাবেই পড়ি, প্রত্যয় প্রকৃতি, তাই না? কিভাবে পড়ি? প্রকৃতি ও প্রত্যয় নাকি প্রত্যয় প্রকৃতি? বলো দেখি। হ্যাঁ ইশরাত জাহান, প্রশ্ন করে ফেলো। ক্লিয়ার এটা? এখন তার মানে একটা শব্দকে ভাঙলে যে দুইটা পার্ট আমি পাবো, দুইটা পার্টের প্রথম পার্টটাকে প্রকৃতি বলছি, পরের পার্টটাকে প্রত্যয় বলছি, দ্যাটস ইট, সহজ তো। আর এছাড়া আমাদেরকে একটা জিনিস একটু সিবিকেএম করতে হয়। সিবিকেএম মানে কি? সিবিকেএম মানে হচ্ছে চোখ বন্ধ করে মুখস্থ। প্রকৃতি প্রত্যয় অনেক অনেক নিয়ম আছে, যে এই শব্দটাকে বিশ্লেষণ করলে, প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে কি হবে, ওই শব্দটাকে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে কি হবে, এরকম অনেক অনেক নিয়ম আছে। যদি তোমরা খুব ভালো স্টুডেন্ট হও, বেসিক খুব ক্লিয়ার করতে চাও,
তোমাদের পড়তেই ভালো লাগে, বাংলা বিধি তোমরা হতে চাও, তাহলে তোমরা রুলগুলা দেখে নিতে পারো। আদারওয়াইজ শর্ট সলিউশন হচ্ছে সিবিকেএম, চোখ বন্ধ করে মুখস্থ, যে এই শব্দটাকে ভাঙলে এটাই পাবো, এইভাবে তোমরা যেতে পারো। ঠিক আছে, উপসর্গের প্রকৃতি কি এক? না, উপসর্গের প্রকৃতি এক না, উপসর্গের প্রকৃতির মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এইবার দেখো টেকো শব্দটিতে কি অর্থে প্রত্যয় ব্যবহৃত। এবার তোমরা এইটা অর্থে আসো, টেকো শব্দটিতে কি অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে এটা বলো দেখি, কি অর্থে? আমাদের প্রশ্ন আসো, প্রশ্ন হচ্ছে 36 টেকো শব্দটিতে কি অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে? টেকো মানে হচ্ছে টাক হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া। 36-এর এ বলছে মুশফিকুর। আচ্ছা হ্যাঁ, রেখা রয় বিজনেস স্টাডিজটা নিয়ে আমি তাহলে কথা বলবো আমার টিমের সাথে। আমি কমিটমেন্ট দিতে পারছি না, কারণ এটা তো আসলে আমার একার ডিসিশন না, বাট আমি কথা বলবো। এইচএসসি আইসিটি লাইভ ক্লাসটা কখন হবে? এটা কি ফাইনাল রিভিশন লাইভ ক্লাস? ফাইনাল রিভিশন লাইভ ক্লাস যদি হয়ে থাকে তাহলে তোমাদের যেদিন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হবে এইচএসসিতে, সেদিনই পরীক্ষাটা হবে, সেদিনই ফাইনাল রিভিশন লাইভটা হবে। ক্লিয়ার? এটা কি হবে? রোগগ্রস্ত মানে হচ্ছে চুল পড়ে যাবে, এটা তো একটা রোগ, এই জন্য এটা কি হবে? রোগগ্রস্ত হবে, তাই না? হ্যাঁ, এই তো পেরেছি আমরা। তারপরে দেখি নিন্দা অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে? গেঁয়ো, ইত্রামি, জ্যাঠামি নাকি টেকো? টেকোটা মনে হবে না, কারণ কারো কোনো বেচারা চুল পড়ে গেছে, হ্যাঁ রোগ, এটা একটা অসুস্থতার মধ্যেই পড়ে। এখন এটাকে তো আমরা বলতে পারি না যে তাকে আমরা নিন্দা করেছি। নিন্দা মানে কি? প্রশংসার বিপরীত শব্দ হচ্ছে নিন্দা। নিন্দা মানে হচ্ছে কাউকে গালাগাল দেওয়া, খারাপ কথা বলা, বকা দেওয়া, এইটা হচ্ছে নিন্দা। গেঁয়ো, ইত্রামি, জ্যাঠামি নাকি টেকো, কোনটা হবে? আমার একটা ওয়াইল্ড গেস আছে, আমার গেস হচ্ছে এটা মনে হয় জ্যাঠামি হবে। তোমাদের কারো যদি জ্যাঠামির বাইরে কোনো গেস থাকে, তোমরা যদি নিজেরা কেউ জ্যাঠামির বাইরে কিছু করতে চাও তাহলে সেটা বলতে পারো। জ্যাঠামির অর্থটা আমি লিখে দিই। জ্যাঠামি মানে হচ্ছে পাকনামি। পাকনামি বুঝো, যেটা তোমরা কমেন্টে করো আর কি আমার সাথে, এই যে পাকনামি। হ্যাঁ বুঝছো, বুঝতে পেরেছো? এইটা, এই জ্যাঠামির মিনিং হচ্ছে পাকনামি। তাহলে নিন্দা অর্থে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? কোথায় কোথায়? হ্যাঁ, হাসিনা বেগম, ঠিক আছে, আমি ইংলিশ ক্র্যাশ কোর্সের ব্যাপারেও বলবো। এক্স্যাক্টলি আমি যেটা গেস করেছিলাম সেটাই হয়েছে, এটা জ্যাঠামি। জ্যাঠামি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জ্যাঠামি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? 36 সি বলছে হৃদয়, কারেক্ট অ্যান্সার। সুরিয়া ইসলাম বলছে এ, রং। হ্যাঁ নাবিল, তোমার কমেন্ট আমি দেখেছি, অনেকবার কমেন্ট করেছো একই, দেখেছি, কথা বলবো ভাইয়া এটা নিয়ে। অলরাইট, তারপরে দেখি এরপরে রোগগ্রস্ত অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? এটা তোমাদের অলরেডি পারার কথা, একটু আগে আমরা সলভ করেছি, দেখি পারো কিনা। রোগগ্রস্ত হলে কোনটা হবে? কোনটা হবে ঝটপট? এটা কত নাম্বার? এটা হচ্ছে আমাদের 38। চোরা, টেকো, বেতো, ইত্রামি, এটা হবে হচ্ছে টেকো, তাই না? রোগগ্রস্ত টেকো, হ্যাঁ। 38-এর বি। ফলক শব্দটির সঠিক শব্দ গঠন কোনটি? দেখি এটা পারো কিনা। ফল যোগ অক, ফল যোগ ক, ফলা যোগ ক নাকি ফলা যোগ অক? কোনটা হবে বলো ঝটপট। ভাইয়া নতুন ছাত্রছাত্রীদের এইচএসসি আইসিটি লাইভ ক্লাসটা কখন হবে? নতুন ছাত্রছাত্রী বলতে কোন ব্যাচ? এটা যদি না বলো কিভাবে বুঝবো, বলো আমাকে। কোন ব্যাচ? এইচএসসি কত ব্যাচ বা এসএসসি কত ব্যাচ, কিছু তো বলো বাবা। কি হবে 39 নাম্বার? আচ্ছা ভাইয়া, বাংলা সেকেন্ড ইয়ারের একটা ফুল কোর্স চালু করলে আমাদের জন্য অনেক ভালো হবে। কোন ব্যাচ বাবা? কোন ব্যাচ এটা না বললে, এটা একটা পাবলিক ক্লাস, আমি কিভাবে বুঝবো বলো কোন ব্যাচের জন্য ক্লাস চাচ্ছ? আমাকে কি বোঝা সম্ভব? তোমার জাস্ট আইডির নাম দেখে যে তুমি কোন ব্যাচের জন্য ক্লাস চাচ্ছ। বলছে যে ভাইয়া বিজনেস স্টাডিজের ক্লাস হলে ভালো হয়। এখন বিজনেস স্টাডিজের কোন ব্যাচ? ভাইয়া আর্টসের জন্য ক্লাস হলে ভালো হয়। আর্টসের কোন ব্যাচ? তা না বলে আমি বুঝবো? আমার পক্ষে কি বোঝা সম্ভব? আচ্ছা ওকে, এটার উত্তর কি হবে? এটা হবে ফল যোগ ক। ফলক শব্দটির সঠিক শব্দ গঠন কোনটা? ফল যোগ ক। গেয় শব্দটিতে কি অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে? যুক্ত, সংশ্লিষ্ট, উপকরণ নাকি অবজ্ঞা? কি করা হয়েছে? এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? 40 নম্বর প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন।
এটার উত্তর দাও দেখি। আচ্ছা, এসএসসি আর্টসের জন্য ক্লাস চাই, হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে, এইটা নিয়ে আমি আমার টিমের সাথে কথা বলবো, বাট আই ক্যান নট কমিট ইন দিস ক্লাস যে আমরা আসলেই এসএসসিতে আর্টসের যে সাবজেক্টগুলো সেগুলোর জন্য ক্লাস নিব কিনা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বাট আমি কথা বলবো অবশ্যই, তোমাদের যে রিকোয়েস্ট সেটা আমি আমার টিমের কাছে পৌঁছে দিব। আচ্ছা, বিজনেস স্টাডিজ নিয়ে বিবি মরিয়াম চাচ্ছে, ওরটাও দিয়ে দিব। এটা কি গেঁয়ো বলতে কি বোঝায় বলো দেখি? আচ্ছা, এইবার বলো গেঁয়োর যে উত্তরটা এটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বলো দেখি, পারো কিনা? 40-এর বি বলছে জান্নাতি রেখা, 40-এর বি ইউনুসউদ্দিন, 40-এর বি ওকে। আচ্ছা, উদুর এইবার বলেছে এইচএসসি 26-এর আইসিটি ক্লাসটা কখন হবে? এটা তো ভাইয়া রুটিন দেখে বলতে হবে, ক্লাস তো রেগুলারই চলছে, রুটিন অনুযায়ী তো চলছে, আমি জানিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে, এখন এইটা বলো ঝটপট, গেম শব্দটার সাথে কি হবে? 40-এর ডি কি হবে এটা? গেও বলতে একটু অবজ্ঞা বোঝানো হয়, রাইট। এখানে কিন্তু একটা টাইপিং মিস্টেক আছে, সো টাইপিং মিস্টেকটা আমি ঠিক করে দিচ্ছি এখনই। ডান, আমাদের প্রবলেম সলভড। ঠিক আছে, গেঁয়ো বলতে গাইয়া, বুঝো না? বলছে যে গ্রামের চাচাতো ভাই, ওইটাই আর কি গেঁয়ো বোঝায়, যে ইস আসছে খ্যাত। গেঁয়ো বলতে কি বোঝায় জানো? অবজ্ঞাটা কিভাবে হয়, কিভাবে বোঝায় জানো? গেঁয়ো বলতে বোঝায় হচ্ছে খ্যাত। আরে ও আছে না একদম খ্যাত, কোনো স্মার্টনেস নাই ওর মধ্যে, কিভাবে যেন কথা বলে আর কিভাবে কিভাবে যেন তাকায়। ঠিক আছে, এটা হবে হচ্ছে ডি 4। জান্নাতুল মামা বলছে আমারটাও হয়েছিল, ইয়াস। আচ্ছা, যারা যারা ক্লাস শেয়ার করেছো তারা একটু কমেন্টে লিখো দেখি কারা কারা ক্লাস শেয়ার করেছো, আর কারা কারা ক্লাসের স্লাইডটা পেয়েছো তারাও একটু বলো যে ভাইয়া পেয়েছি। ঠিক আছে, হ্যাঁ আগেই বুঝছিলাম। হামিদা বানু বলছে ভাইয়া রাইটই ছিল, এক্স্যাক্টলি। ঠিক আছে, আয় হায়, ডক্টর খসরুল আলম নাকি কেমিস্ট্রি ক্লাস থেকে পালে আসছে আমার ক্লাস করার জন্য। নৈপুণ্য অর্থে প্রত্যয় যুক্ত হচ্ছে কোনটাতে? নেতে যুক্ত হচ্ছে নৈপুণ্য অর্থে। ঠিক আছে, ওকে, অল রাইট। ঠিক আছে, ইউনুসউদ্দিন বলছে ভাইয়া পিডিএফ পাই নাই। পিডিএফ পাওয়ার জন্য একটা কমেন্টে একটা লিংক দেওয়া আছে, ওই লিঙ্কটা হচ্ছে বেসিক্যালি একটা ফর্মটা ফিল আপ করলে তুমি হচ্ছে ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। ক্লিয়ার? কেন ডক্টর খোরশেদ আলম এইচএসসি 26-এর রসায়ন ক্লাস থেকে কেন পালিয়ে এসেছো? ফ্যাকাশে কি হবে এটা দেখি, পারো কিনা? 42 নাম্বার, ফ্যাকাশে শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? ফ্যাকাশে। আনিকা তাবাসসুম বলছে ভাই আমি পিডিএফ পেয়েছি। আচ্ছা, তনয় বলছে আমি পাইনি। আচ্ছা, প্রদীপ বিশ্বের বলছে বেস্ট টিচার। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কি হবে এটা বলো, বাকি সব কমেন্ট বাদ দিয়ে এইটা বলো। 42-এর এ বলছে ফাতেমা জান্নাত রেখা, মুশফিকুর রহিম বলছে 42-এর এ, চির গৌতম বলছে 42-এর বি, ইয়াসির গাদি বলছে 42-এর এ। আচ্ছা, আমি পেয়েছি ফিহা সর্দার বলেছে, অলরাইট। মুশফিকুর রহিম বলছে 42-এর এ। যারা যারা পিডিএফ অলরেডি পেয়ে গেছে তারা আবার দেখে দেখে উত্তর দিও না, ঠিক আছে? ওইটা পরে পড়ো, এখন ক্লাসে প্র্যাকটিসটা করো, হ্যাঁ তাহলে ভালো হবে। তুমি এই ক্লাসে সব পারলা এরকম একটা ভাব দেখাইলে আসলে কিছুই পারলা না, তাহলে তো লাভ হইল না। ক্লিয়ার? আচ্ছা, কুল। এটা কি হচ্ছে? ফিকা যোগ সে, ফিকা যোগ সে। আচ্ছা, তারপরে আরো প্র্যাকটিসের জন্য আরো এমসিকিউ আছে। প্রত্যয় প্রত্যয় প্রত্যয়, ক্রিয়া প্রকৃতি আছে, এগুলো একটু দেখবা। মোড়ককে ভাঙলে কি হয়? মূর যোগ অক। মোড়ককে ভাঙলে কি হয়? মূর যোগ অক। শ্রমী, শ্রম যোগ ইন, শ্রম যোগ ইন। মুক্ত, মুচ যোগ কত, মুচ যোগ কত। ঠিক আছে, দাত্তা, দা যোগ ত্রিচ। এইগুলো না সত্যি কথা বলতে
সিবিকেএম করা ছাড়া কোনো বিকল্প নাই, চোখ বন্ধ করে মুখস্থ করা ছাড়া আসলে তেমন কোনো বিকল্প নাই এই জায়গাতে। রুলস অ্যান্ড রেগুলেশন আছে, রুল আছে, কিন্তু রুল দিয়ে এগুলো মনে রাখার চেয়ে, মানে রুল মনে রাখবা, রুল দিয়ে এগুলো মনে রাখবা, তার চেয়ে সহজ হচ্ছে জাস্ট সরাসরি এইগুলো মুখস্থ করে ফেলা। বুঝতে পেরেছ? আচ্ছা, হ্যাঁ মানিকা বেগম, তোমারটা হয়েছে, অলরাইট, ঠিক আছে। তারপরে এগুলা ক্লাসের স্লাইডটা পাবা, ক্লাসের স্লাইড পেলে এগুলো তোমরা নিজেরা বাসায় সলভ করবা, ঠিক আছে? একদম ইম্পর্টেন্ট সবগুলো দেওয়া আছে এখানে, দেখো। এরপরে আমরা যাব কোথায়? এরপরে আমরা যাব হচ্ছে সমাসের। সমাসের বেসিক কে কে বুঝতে চাই? যারা যারা সমাসের একটু বেসিক বুঝতে চাই তারা কমেন্টে লিখো ইয়েস, আর যারা বুঝতে চাও না তারা কমেন্টে লিখো নো। ক্লাসটা আমি পরে দেখলে কি ভালো হবে? তনয়রাজ বলছে পরে দেখলে আসলে কোনো প্রশ্ন থাকলে ইনস্ট্যান্ট তো জিজ্ঞেস করতে পারবা না, এটাই সমস্যা আর কি। আচ্ছা, মারিয়া বলছে স্যার এইচএসসি 26-এর আইসিটি ক্লাসটা কখন হবে? tenms.com এই ওয়েবসাইটে ঢুকবা, বুঝছো? ঢুকার পরে তোমরা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, tenms.com ওয়েবসাইটটাতে ঢুকবা, একটু নিচের দিকে গেলে দেখবা এইচএসসি একটা সেগমেন্ট আছে, ওখানে ঢুকলে তোমরা এই ক্লাস বুক করে ক্লাস করতে পারবা ফ্রিতে, আইসিটি ক্লাস। ইয়াস, সবাই বেসিক জানতে চাই, তাই না? আচ্ছা, ইয়াস সবাই, আচ্ছা ঠিক আছে। নাজমুন নাহার আসমা বলছে ইয়েস প্লাস নো। ইয়ো, কি যে দুষ্টু এক একজন। অলরাইট, আসো তোমাদেরকে আমি বোঝাই তাহলে ঘটনাটা কি। সমাসের ঘটনাটা আসলে কি? সমাস মূলত একটা শব্দের কোন অংশ প্রাধান্য পাচ্ছে তার উপরে নির্ধারণ করা হয়। যেমন আমাদের একটা প্রিয় সমাস আছে, সেটা কি? সেটা হচ্ছে সিংহাসন, তাই না? সিংহাসন। সিংহাসনকে বাংলা কি পাওয়া যায়? ব্যাস বাক্য কি? সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। সিংহাসনকে বাংলা কি পাওয়া যায়? সিংহ চিহ্নিত আসন। অলরাইট, আচ্ছা। এখন এই যে সিংহাসনটা সিংহ চিহ্নিত আসন, এটা নিয়ে তো আমাদের আসলে কোনো কনফিউশনই নেই। কেন? কারণ সিংহটা হচ্ছে আগে আছে তাই এটা পূর্বপদ, আর আসনটা পরে আছে তাই এটা পরপদ, তাই না? এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে কোন ধরনের সমাসে। মনে করো সমাসটা যদি হয় রাজহাঁস। কেন ঝামেলা কোথায়? ঝামেলাটা কোথায় ভাইয়া দেখি? রাজহাঁসে কি সমস্যা? মনে করো সমাসটা যদি হয়, কই গেল? এই যে দাঁড়াও লিখি। হ্যাঁ, সমাসটা মনে করো হচ্ছে রাজহাঁস। রাজহাঁস, ঠিক আছে। এখন এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে হাঁসের রাজা। এখন আমাকে বলো দেখি, এখন আমাকে বলো তো, এইটা তোমাদের বেসিক পরীক্ষা, এখানে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? আচ্ছা, পরপদ কোনটা তোমাদের বলা এখন দরকার নেই, বলতে গেলে তোমরা কমেন্টে মাখিয়ে ফেলবা। তোমরা এখানে বলো যে আমাদের এই রাজহাঁসকে ভেঙে আমরা হাঁসের রাজা পেলাম, এখানে পূর্বপদ কোনটা বলো দেখি। আচ্ছা ভাইয়া, প্রত্যয়ে কখন এই ইলেক সাইনটা দিব এটা বুঝি না, কখন এই যে রুট সাইনটা দিব এটা বুঝি না। ঠিক আছে, যখন কোনো একটা ক্রিয়াকে ভাঙবা, যেমন মনে করো পড়ুয়া, হ্যাঁ, বা হচ্ছে ঘুমন্ত, বা হচ্ছে চলন্ত, যখন একটা ক্রিয়াকে ভাঙবা তখন হচ্ছে এই সাইনটা দিতে হয়, আদারওয়াইজ দিতে হয় না। বুঝছো? আচ্ছা, সবাই বলছে পূর্বপদ কোনটা? হাঁসের। আচ্ছা, হ্যাঁ, এই তো কট খেয়ে যাচ্ছে এক একজন। যারা যারা বলছে ভাইয়া এইচএসসি 26 ব্যাচের জন্য আর্টসের, আচ্ছা একটা কোর্স চালু করলে ভালো হয়, ঠিক আছে দেখবো এটা। শুনো, সব সময় মনে রাখবা সমাসের পূর্বপদ আর পরপদ নির্ধারণ করার জন্য কখনো তুমি এইখানে যাবা না, সবসময় তুমি সমস্ত পদে দেখবা।
সমস্ত পদে যেটা আগে সেটা পূর্বপদ, সমস্ত পদে যেটা পরে সেটা পরপদ। বুঝছো? পূর্বপদ কোনটা তাহলে বলো, এবার বলো, এইবার ঠিক করে বলো। এইবার পূর্বপদ কোনটা? এখানে এখানে পূর্বপদ কোনটা? রাজ নাকি হাঁস? পূর্বপদ কিন্তু এখানে কি হবে? রাজা। রাইট, যারা যারা রাজা বলছো তারা একদম ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যেটা আগে থাকবে, কোন আগে থাকবে? যেটা সমস্ত পদে আগে থাকবে। এইখানে যেটা আগে থাকবে, এইখানে যেটা আগে থাকবে সেটাই হচ্ছে পূর্বপদ, এইখানে যেটা পরে থাকবে সেটা হচ্ছে পরপদ। ঠিক আছে, বুঝছো? এখন দেখবা যদি এইবার যদি তুমি এই একটা বেসিক আমরা বুঝি না দেখে সমাসের আমাদের সবসময় তালগোল পাকিয়ে যায়। আমরা পড়লাম যে এইখানে পূর্বপদের অর্থ প্রধান, ওইখানে পরপদের অর্থ প্রধান, কিন্তু শব্দটা পড়ার সময় মনে হয় যে কই, এখানে তো দেখে তো মনে হচ্ছে না এটা পূর্বপদের অর্থ প্রধান, এটা তো দেখে বইতে লেখা পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু আমার তো শব্দটা পড়ে মনে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এই সমস্যাটা কেন হয়? কারণ আসলে আমরা পূর্বপদ আর পরপদ আলাদাই করতে পারি না। আজকে প্রথমবারের মতো আমার ক্লাসে পূর্বপদ আর পরপদ শিখলাম কারা কারা? হাত তুলে ফেলো লজ্জা না পেয়ে। আমিও হাত তুলেছি। আচ্ছা, ব্যাস বাক্য কি? সাজ্জাদ বলেছে এই যে এই পার্টটাকে ব্যাস বাক্য বলে। সিংহ চিহ্নিত আসন, এটা একটা বাক্যাংশ না? এই বাক্যাংশটাকে একবারে ব্যাস বাক্য বলে। যেমন এখানে হাঁসের রাজা, এই বাক্যাংশটাকে ব্যাস বাক্য বলে। আবার মনে করো একটা সমাজ যদি হয় হচ্ছে গায়ে হলুদ, এটাকে ভাঙলে কি পাবো আমরা? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই যে পুরো বাক্যাংশটা, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সাজ্জাদ, এটাকেই বলা হচ্ছে ব্যাস বাক্য। ক্লিয়ার? বুঝছো? কার কার হাত তুলছো? হ্যাঁ, মনোজ হাত তুলেছে, ইমু হাত তুলেছে, অ্যালেক্স কুইন হাত তুলেছে, মুশফিকুর রহমান হাত তুলেছে, আচ্ছা পান্না বলেছে, হামিদা বানু। অল রাইট, তার মানে অনেকেই কিন্তু আজকে প্রথমবারের মতো পূর্বপদ আর পরপদ আমরা আলাদা করতে শিখলাম। বদরুনাহার বলেছে, তনয়রাজ বলেছে পেরেছি, থ্যাংকস স্যার বলছে, সাজ্জাদ, প্রদীপ বিশ্বাস হ্যান্ড রেজ করেছে, ফুডস অ্যান্ড ডেকোর হ্যান্ড রেজ করেছে, খাবার পাঠাও আমার জন্য, অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি। তানজিদা আক্তার বলছে, হাত তুলেছে। ঠিক আছে, তার মানে আমরা সবাই কিন্তু এই আজকে একটা ক্লাস থেকে শিখে নিলাম পূর্বপদ আর পরপদ কিভাবে আলাদা করতে হয়, তাই না? আরেকটা জিনিস একটু একটু যদি শর্টে বলে দিই, আরেকটা জিনিস একটু শর্টে বলে দিই, সেটা হচ্ছে এইখানে সমস্ত পদে যেটা আগে থাকবে সেটা হচ্ছে আমাদের পূর্বপদ, সমস্ত পদে যেটা আগে থাকবে সেটা হচ্ছে আমাদের পূর্বপদ, সমস্ত পদে যেটা পরে থাকবে সেটা হচ্ছে আমাদের পরপদ। সমস্ত পদে যেটা আমাদের আগে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ, সমস্ত পদে যেটা পরে থাকবে সেটা হচ্ছে আমাদের পরপদ। সমস্ত পদে মানে পূর্বপদ আর পরপদ ছাড়া যা কিছু আমরা পাবো সেটা মধ্যে থাকুক, সেটা ব্যাস বাক্যের মধ্যে থাকুক অথবা অন্য কোথাও থাকুক, এই পুরোটুকুকে আমরা বলবো হচ্ছে মধ্যপদ। মধ্যপদ নেসেসারি না যে মধ্যেই থাকতে হবে। যেমন এইখানে সিংহ চিহ্নিত আসন, সিংহ পূর্বপদ, আসন পরপদ, এইখানে যে চিহ্নিতটা রয়েছে এটা হচ্ছে আমাদের মধ্যপদ। এটা তো খুবই ইজি, বুঝলাম। কিন্তু এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে পূর্বপদ, হলুদ পরপদ, এর পরে দেওয়া হয় যে অনুষ্ঠানে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ ছাড়া ব্যাস বাক্যে যতটুকু অংশ অবশিষ্ট থাকে সেটা যেখানেই থাকুক না কেন এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যপদ। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, অল রাইট, তারপরে দেখি। ঠিক আছে, কুল, তারপর দেখি যেসব সমস্ত, হ্যাঁ এটা এটা পারবো না আমরা। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? পূর্বপদ, সমাস, পরপদ, এটা হচ্ছে ব্যাস বাক্য। এটা তো পারা উচিত। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কি বসে? শব্দ, হাইফেন, কমা ও কি বসে? ঠিক আছে হৃদয়, তোমার কমেন্ট আমি দেখেছি, আমরা এটা নিয়ে কাজ করব যদি সম্ভব হয় আর কি। আমি আসলে এমন কিছু প্রমিস করতে চাই না যেটা আমরা হয়তোবা এখনই শিওর না যেটা করবই কিনা, তাই না? ঠিক আছে, অল রাইট। তারপরে এটা কি হবে? এটা হচ্ছে হাইফেন হবে। কেমন? মনে করো একটা একটা যদি এরকম হয় যে দ্বিগু সমাস, সরি দ্বিগু না, দ্বন্দ্ব সমাস যদি আমরা পাই যে মা, ব্যাস বাক্যটা হচ্ছে এরকম, মা ও বাবা,
এটা এটা হচ্ছে আমার ব্যাস বাক্য। এটার সমাস কি? এটাকে সমাসবদ্ধ করলে আমরা পাবো হচ্ছে মা হাইফেন বাবা। এটা কিন্তু যদি হাইফেনটা না দিতাম তাহলে কি হয়ে যেত? তাহলে আমরা জিনিসটা হয়ে যেত মা বাবা। ঠিক আছে, একবার হতো মা বাবা, মা বাবা। এই জিনিসটা তো এরকম না, জিনিসটা হচ্ছে মা বাবা। বুঝতে পেরেছো হাইফেনটার কাজ কি? প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা কি সহজ নাকি কঠিন? প্রশ্নটা সহজ নাকি কঠিন? এটা হবে যে হাইফেন হয়, এই যে মা ও বাবার মধ্যে হাইফেন হলো। সমাস প্রক্রিয়া কি গঠিত হয়? নতুন চরণ, নতুন শব্দ, নতুন বাক্য নাকি নতুন বর্ণ, কোনটা হয়? কেন আসমা তোমার এত তাড়া কিসের আপু? সহজ বলেছে সাজ্জাদ, রাইট। শুধু একটা পারছে তো মনে হয় না, এভাবেই একটা একটা করে শুরু হবে, এরপর সবগুলা পারবা ইনশাল্লাহ। সহজ, সবই বলছে সহজ, ঠিক আছে। সমাস প্রক্রিয়া কি গঠিত হয়? নতুন শব্দ, এটা তো আমরা সবাই পারি। পরীক্ষা নিয়ন্ত্রক শব্দের ব্যাস বাক্য কোনটি? পরীক্ষার সমূহের নিয়ন্ত্রক, পরীক্ষা নেওয়ার নিয়ন্ত্রক, পরীক্ষা বিষয়ক নিয়ন্ত্রক নাকি পরীক্ষার নিয়ন্ত্রক? ব্যাস বাক্য নতুন শব্দ, রেখারয় সঠিক। বলো, এইটা বলো, পরীক্ষা নিয়ন্ত্রক শব্দের ব্যাস বাক্য কোনটা? আচ্ছা, যেহেতু তোমাদের বন্ধু আসমা আমাকে তাড়া দিচ্ছে বারবার যে ভাইয়া দ্রুত পড়ান দ্রুত পড়ান দ্রুত পড়ান, আমি একটু দ্রুত আগাই তাহলে, ঠিক আছে? কেউ যদি এখন না বুঝো শব্দোষ কার, তোমরা জানো শব্দোষ আসমার। তোমাদের বন্ধু আসমা আমাকে খালি তাড়া দিচ্ছে দ্রুত পড়ানোর জন্য। জাস্ট জোকিং। আমি এমনভাবে পড়াবো যাতে সবচেয়ে বেশি স্টুডেন্টরা উপকৃত হও, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। সময়সূচির ব্যাস বাক্য কি? সময় সংক্রান্ত সূচি, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া কি? বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া কোনটা? অনেকগুলো আছে, সন্ধি আছে, সমাস আছে, বাট এখানে অপশনে দেখো, এখানে অপশনে আছে শুধু সমাস, তার মানে এটা সমাসই হবে, তাই না? সমাস, ঠিক আছে। এরপর দেখো সমসমান পদের শেষ অংশকে কি বলে? পূর্বপদ, সমাস, পরপদ নাকি ব্যাস বাক্য? সমসমান পদের শেষ অংশকে কি বলে? পরপদ বলে। বাট এটা অ্যাকচুয়ালি এইটা ডিসাইড করতে হয় কিন্তু সমসমান পদ থেকে না, এটা সমস্ত পদ থেকে, সমস্ত পদ থেকে এটা ডিসাইড করতে হয়। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ। সমস্ত পদ সাধারণত কয়টি শব্দে লেখা হয়? সাধারণত একটা শব্দে লেখা হয়, অর্থাৎ সমাসবদ্ধ করলে কচু যুগ আলু যুগ আদা কচ্ছা আলাদা একটা শব্দে আমরা একসাথ করে ফেলি। সিংহ চিহ্নিত আসন, তিনটা আলাদা শব্দকে আমরা এক পদে একীভূত করে ফেলি, তাই না? বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখি উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি কিছু কিছু পূর্বত পর্বতের মাঝখানে কোন চিহ্ন বসে, এটা তো আমরা জানি, এটা হাইফেন বসে। সমাসের রীতি বাংলা এসেছে কোন ভাষা থেকে? আরবি, ফার্সি, সংস্কৃত নাকি ইংরেজি? আচ্ছা, একজন বলছে সাজ্জাদ খালি এমন এমন বেসিক প্রশ্ন করছে সাজ্জাদ। আমি শিওর সাজ্জাদ আজকের আগে জীবনে কোনোদিন সমাস পড়ে নাই। যাই হোক, সমস্যা নেই, আজকে ক্লাসে পরে সমাসটা একটু পড়ে নিও বই থেকে। সাজ্জাদ, সমস্যবান পদ কোনগুলোকে বলে? ব্যাস বাক্যে যে আলাদা আলাদা, ব্যাস বাক্যে যে মনে করো 3-4টা শব্দ থাকে, প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে সমসমান পদ বলে। বুঝছো? মানে গায়ে হলুদ, বাংলা কি পাই? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, প্রত্যেকটা আলাদা আলাদা করে সমসমান পদ। বুঝছো সাজ্জাদ? ঠিক আছে, অলরাইট। এটা কি? এটা এসেছে সংস্কৃত ভাষা থেকে বা তৎসম ব্যাকরণ থেকে আমরা সমাসের রীতিটা পেয়েছি। সোনারূপার দাম বেড়েছে, সোনারূপা কোন সমাসের উদাহরণ? সোনারূপা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কোনটা একটু ছোট্ট করে আইডিয়া দেয়, সেটা হচ্ছে দ্বন্দ্বের ইংরেজি কি? দ্বন্দ্বের ইংরেজি হচ্ছে কনফ্লিক্ট, বা কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মারামারি। কনফ্লিক্ট মানে কি? সমাস নিয়ে যেহেতু আইডিয়া নাই তোমাদের ছোট্ট বন্ধু সাজ্জাদের, আমি একটু দ্বন্দ্ব সমাস কাকে বলে এটা বুঝাই, বাকিটা হয়তো বা আমাদের অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে হয়তো বা এক্সপ্লেন করার সময় সুযোগ হবে। শুনো তাহলে, বুঝে নাও। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি। আচ্ছা বলো তো, মারামারি মানে কি?
মারামারি মানেই কিন্তু অ্যাটলিস্ট দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষ থাকবে, তাই না? মনে করো ফার্ম গেটে একজন পকেটমার ধরা পড়েছে, সবাই মিলে তাকে আচ্ছা মতন মারছে, যেটা হচ্ছে মূলত একটা গণধোলাই, যেটা করা উচিত না, তাই না? আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। কিন্তু এই যে সবাই মিলে একটা পকেটমারকে মারছে, এটা কি মারামারি? উত্তর হচ্ছে যে না, এটা মারামারি, এটা হচ্ছে মাইর, একপাক্ষিক মাইর। কিন্তু মনে করো ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি হচ্ছে, এক পক্ষ বল্লম, টোটা, বর্ষা ইত্যাদি নিয়ে এসেছে, আরেক পক্ষ মনে করো বন্দুক, কামান, যে যা কিছু পেরেছে নিয়ে এসেছে, দুই পক্ষ মিলে মারামারি করছে। ব্রাহ্মণবাড়িয়ার যে ইনসিডেন্টটা, এটাকে আমরা মারামারি বলতে পারবো, কিন্তু ওই যে ফার্ম গেটে পকেট মার্কে ধরে সবাই মারছে, এটাকে কিন্তু আমরা মারামারি বলতে পারবো না। মোরাল অফ দ্য স্টোরি কি ভাইয়া? বাংলা ক্লাসে কেন ব্রাহ্মণবাড়িয়ার আলাপ হচ্ছে, বাংলা ক্লাসে কেন ফার্ম গেটের আলাপ হচ্ছে? মনে রাখার সুবিধার্থে হচ্ছে, এইবার বোঝো। ব্রাহ্মণবাড়িয়া যে মারামারি হচ্ছে, কয়টা পক্ষ আছে? অ্যাটলিস্ট দুইটা পক্ষ আছে, এবং দুইটা পক্ষের শক্তি সামর্থ্য সমান সমান, কেউ কারোর চেয়ে কম নয়। এই পক্ষ হার মানবে না, ওই পক্ষ হার মানবে না। এই কারণে এটা হচ্ছে একটা প্রপার মারামারি। যদি এমন হতো যে এক পক্ষ মিলে আরেক পক্ষকে ইচ্ছা মতো মারছে, তখন কিন্তু এটা আর মারামারি হতো না, তখন এটা হইতো কি, এটা একপাক্ষিক মায়ের হইতো। আবার মনে করো ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ হচ্ছে, কখনো ব্রাজিল গোল দেওয়ার চেষ্টা করছে, আর্জেন্টিনা ডিফেন্স করছে, আবার কখনো আর্জেন্টিনা গোল দেওয়ার চেষ্টা করছে, ব্রাজিল ডিফেন্ড করছে। এই যে একই রকম কাজ হচ্ছে, এই যে দুইটা পক্ষ মিলে কাজ করছে, দুইজনের কিন্তু শক্তি সামর্থ্য সমান। যদি দুইটা পক্ষ যদি দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের যদি শক্তি সামর্থ্য সেম সেম থাকে, সেম সেম বাট ডিফারেন্ট থাকে, ঠিক আছে, তাহলে তাহলে কি হবে? তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে দ্বন্দ্ব সমাস। বুঝছো? দ্বন্দ্বের ইংরেজি হচ্ছে কনফ্লিক্ট, দ্বন্দ্বের মানে হচ্ছে মারামারি, মারামারি মানে হচ্ছে দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষের মধ্যে শক্তি সামর্থ্য সমান থাকবে। শক্তি সামর্থ্য সমান থাকা মানে কি? আচ্ছা, এইটা একটু বলে দেই। তার মানে এই সমাসে পূর্বপদ ও পরপদ দুই পদেরই অর্থের প্রাধান্যটা একই থাকে। এই সমাসে পূর্বপদের অর্থ বেশি প্রাধান্য পায় না, এই সমাসে পরপদের অর্থ বেশি প্রাধান্য পায় না, দুইটাই সমান প্রাধান্য পায়। ক্লিয়ার? আচ্ছা, ওকে। হ্যাঁ, প্রভাব প্রশ্ন করে ফেলো, সমস্যা কোথায়? ক্লিয়ার আমরা? চলো আগাই তাহলে। স্বর্গ ও নরক, এই স্বর্গ নরক বাক্যে পরপদ কোনটা? স্বর্গ ও নরক এখানে পরপদ কোনটা বলো? একটু আগে শিখাইছি, এটা পারলে বুঝবো যে তোমরা সমাস বুঝছো। বিগত ক্লাসগুলো পাবো কিভাবে? আমাদের এসএসসির একটা ফ্রি কোর্স হিসেবে এই ক্লাসগুলোকে লিস্টেড করা আছে tenms.com, অর্থাৎ 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলে তুমি সার্চ দিবা এসএসসি বাংলা, লিখলে তুমি এই কোর্সটা ফ্রিতে ভর্তি হতে পারবা। এইচএসসি 24-এর জন্য হ্যাঁ, অনেক অনেক দোয়া। কোমল বলছে আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আমি ভাই সাধারণ মানুষ, আমি আর্জেন্টিনাও না, আমি ব্রাজিলও না। নরক, আচ্ছা, অনেকেই বলছে নরক নরক নরক, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ নরক, কারণ নরকটা এইখানে পরে আছে, এই কারণে নরকটা হচ্ছে এখানে পরপদ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন, ডাউট, কনফিউশন, কোয়েরি? পারবো? ঠিক আছে, কুল। প্রভা বলেছে একটু বললে ভালো হতো। প্রশ্ন আগেরটা দেখি নাই যে কি একটু বললে ভালো হতো। হাত পা কোন সমাসের সমস্ত পদ? হাত পা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে কি? কনফ্লিক্ট। দ্বন্দ্ব মানে হচ্ছে দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষের অর্থের প্রাধান্য সেম হবে। দেখো, হাত এটারও প্রাধান্য যা, পা এটারও প্রাধান্য তা, এই কারণে হাত আর পা দুইটা মিলে যা হচ্ছে সেটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? সমাস। আচ্ছা, সামি আক্তার বলছে নো কোয়েশ্চেন। বাবারে বাবা, ঠিক আছে। ক্লাসটা যারা যারা শেয়ার দাও, বলছিলাম কিন্তু ক্লাসে শেয়ার দিতে, তোমরা কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনছো না। আচ্ছা, সাইমা বলছে ভাইয়া আমি সমাস এখনো বুঝতে পারিনি, আসলে এই কোর্সটার মধ্যে মানে এই
একটা ক্লাসের মধ্যে সমাস পুরোটুকু বোঝানো তো সম্ভব না। আমরা সমাসের একটা ওভারঅল গ্লিম্পস দেওয়ার ট্রাই করেছি। সমাস নিয়ে তুমি একটা কাজ করতে পারো, তোমাদের যে সিনিয়র ব্যাচ, মানে মনে করো এইচএসসি 23 ব্যাচের গত বছরের আমি যে অ্যাডমিশন ক্লাস নিয়েছি, তুমি একটা কাজ করো, যারা যারা আচ্ছা সমাস যারা যারা বুঝো নাই, বুঝতে চাও, সত্যি কথা বলতে আজকের এই 1.5 ঘন্টার ক্লাসে তো আমি আসলে সমাস পুরোটুকু এক্সপ্লেন করতে পারবো না। আমি একটু তোমাদেরকে বলে দিই সমাসটা তুমি কোন ভিডিওটা ফলো করতে পারো। তুমি ইউটিউবে সার্চ দিবা সমাস লিখে, ইউটিউবে সার্চ দিবা সমাস লিখে এবং আমার নাম লিখবা ফারহান সাকিব। তাহলে তোমরা এইচএসসি 23 ব্যাচের জন্য আমি যে সমাসের ক্লাস নিয়েছি সেই ক্লাস পাবা। এই ক্লাসটা যদি ফলো করো তুমি, তাহলে তুমি সমাসটা ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে? সমাস সত্যি কথা বলতে এই একটা ক্লাসে 1.5 ঘন্টার একটা ক্লাসে, যেখানে আমাকে সমাসের পাশাপাশি আরও 4টা পরিচ্ছেদ পড়াতে হচ্ছে, একটা ক্লাসের মধ্যে আসলে পুরো সমাসটা বুঝিয়ে তোমাকে ফেলাটা সম্ভব না। এই জন্য আমার সাজেশন হচ্ছে তুমি ইউটিউবে যাও, ইউটিউব থেকে লিখো সমাস, লিখো আমার নাম ফারহান সাকিব, সার্চ দাও। এইচএসসি 23 ব্যাচের জন্য সমাসের আমি যে ক্লাসটা নিয়েছি গত বছর, একদম ডিটেইল সমাসের উপর ক্লাস, এটা কমপ্লিট করলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। হ্যাঁ সঞ্জনা মিমি, প্রশ্ন থাকলে করে ফেলো। সমাস ফারহান সাকিব, হ্যাঁ বৃষ্টি বলেছে। আচ্ছা, কেউ যদি খুঁজে পাও আমার সমাসের ক্লাসটা, একটু কমেন্টে লিঙ্ক দিয়ে দিও তো, তাহলে বাকি বন্ধুদেরও সার্চ দিতে হবে না, সরাসরি কমেন্ট থেকে পেয়ে যাবে। ঠিক আছে, অলরাইট। যারা যারা শেয়ার দিয়েছ অনেক অনেক ধন্যবাদ। যেমন পান্না দিয়েছে, তারপরে আর কে, আচ্ছা সাজ্জাদ বলছে নেক্সট, শেয়ার ডান, তাসলিম আক্তার জুই বলেছে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, 19-20 দ্বন্দ্ব সমাস পারবো। কোনটি দ্বন্দ্ব সমাস? মাতা পিতা। তো এইরকমভাবে আরও সমাসের এক্সাম্পল আছে, সমাসের আরও প্রশ্ন আছে। দেখো আমাদের সব ইম্পর্টেন্ট সমাসের প্রশ্নগুলো কিন্তু এখানে কম্পাইল করা আছে, কনসলিডেট করা আছে, সবগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের পরের টপিক সন্ধিতে যাব। তার আগে আমাকে বলো সমাসের ক্লাসে কি খুঁজে পেয়েছো কিনা। গেমিং উইথ আকিব বলেছে ভাইয়া ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে এত রাতের বেলা আমার সাথে ক্লাসটা করার জন্য। রাতের বেলা গেম না খেলে গেম উইথ আকিব আমাদের সাথে ক্লাস করছে, এটা তো আমার অনেক বড় পাওয়া, তাই না আকিব? আচ্ছা, ওকে। এইচএসসি 26-এর কাউকে খুঁজছে কাহিনী কেন? শেয়ার ডান, মোনালিসা আনোয়ার বলছে, অনেক ধন্যবাদ মোনালিসা। আচ্ছা, ঠিক আছে। সাজ্জাদের ব্যাপারে আমার একটি কথা বলার আছে। তোমাদের বন্ধু সাজ্জাদ, ও প্রশ্ন দেখে আমার মনে হচ্ছে আমার শিক্ষকের আমাদের নিয়ে করা একটি মহান উক্তি, সেটা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, যা পড়াই তাতেই সাজ্জাদের প্রশ্ন। ভাইয়া এইটা কি ভাইয়া? সমসমান পদ কি ভাইয়া? ব্যাস বাক্য কি? ঠিক আছে, আজকের ক্লাসেই সাজ্জাদ কিন্তু বাংলায় 0 to হিরো হয়ে যাচ্ছে। তোমরা যারা প্রশ্ন করো না তাদের কিন্তু এইটা শিখতে হবে। যদি আমরা মজা নিচ্ছি, ঠিক আছে, কিন্তু সাজ্জাদের এখান থেকে সবার শেখার আছে। যেটা হচ্ছে দেখো ওর শেখার আগ্রহ আছে, ও কিন্তু লজ্জা পাচ্ছে না যে ব্যাস বাক্য কি, এরকম ছোট একটা প্রশ্ন আমি করব, এরকম সিলি একটা প্রশ্ন করব, ভাই আবার কি না কি বলে, যদি হাসে বাকি বন্ধুরা কি মনে করবে, না বাবা বলা উচিত হবে না, থাক না পারলে নাই। এটা কিন্তু সাজ্জাদ করছে না, সাজ্জাদ কিন্তু ঠিকই ওর যেটা প্রশ্ন সেটা করে ফেলছে, তাই না? আচ্ছা, এইচএসসি 26-এর সঞ্জনা মিমি, তুমিও দেখো ক্লাসটা, কিন্তু তেমন যে কোনো লাভ হবে এই গ্যারান্টি দিতে পারছি না। ঠিক আছে, ওকে। চলো এবার আমরা একটু সন্ধির বেসিক দেখবো। সন্ধির বেসিক দেখতে চাই। আচ্ছা, সন্ধির বেসিক। সন্ধিতে আমাদের প্রবলেম হয় কি, আমরা মনে রাখতে পারি না ভাইয়া অ যোগ অ সমান আ, নাকি আ যোগ আ সমান আ, অ যোগ অ সমান আ, নাকি অ যোগ আ সমান আ। এই যে অ আ উ ই, এই যে একটা ঝামেলা, এই যে একটা প্যারা, এই প্যারাটা থেকে তোমাদেরকে আজকে আমি চিরতরে মুক্তি দিতে চাই। কিভাবে? চলো দেখে নেই কিভাবে, চলো দেখে নেই। সন্ধির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমরা কোথায় কনফিউজ হই। দেখো তো, মনে করো একটা শব্দ আমি যদি লিখি রবীন্দ্র, রবীন্দ্র, আচ্ছা ভালো কথা, পরিচিত শব্দ, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন বলা হলো যে এটার সন্ধি বিচ্ছেদ করতে হবে। এই তো ঝামেলা শুরু হয়ে গেল আমাদের ঝামেলা। রবীন্দ্র, আচ্ছা রবীন্দ্র কি হবে বানানটা? রবি
যোগ ইন্দ্র। এখন যেই জায়গায় আমাদের স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, ভাইয়া এখানে তো একটা দীর্ঘইকার আছে, এখানে তো কোনো দীর্ঘইকার নাই, রবির এখানেও রস্বইকার আবার এখানেও রস্বইকার, বা এইটা একই সেম সেম ভ্যালু প্রোভাইড করে, তাহলে রস্বই যোগ রস্বই সমান সমান দীর্ঘই হবে, মুখস্থ করব কিভাবে, ভাঙবো কিভাবে? আজকে আমি তোমাদের জন্য একটা সহজ সমাধান নিয়ে আসছি, একটা সহজ সমাধান, যেই সহজ সমাধানটা তোমার লাইফটা ইজি করে দেবে। আমরা রেডি? কারা কারা রেডি? আমরা একটু হাত তুলি যে ভাইয়া হ্যাঁ, আজকের এই একটা ক্লাসেই সন্ধির বেসিক একদম ঝালাপালা করে ফেলবো, নিজে তো বুঝবো, নিজের বন্ধুদেরকেও বুঝাতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, মনোজ হাততালি দিচ্ছে। আচ্ছা, সোহেল হচ্ছে থামস আপ দিয়েছে। ইয়াস। ঠিক আছে, চলো, হ্যাঁ সবাই আমরা দেখতে চাই। ওকে ফাইন, এইবার দেখো তোমাদেরকে একটা সহজ নিনজা টেকনিক শিখিয়ে দেয়। নিনজা টেকনিকটা হচ্ছে, এত কিছু তোমাদের মনে রাখতেই হবে না, রস্বই যোগ রস্বই সমান সমান দীর্ঘই, এত ঝামেলার মধ্যে তোমাদের যেতে হবে না। তোমরা শুধু মনে রাখবা, সন্ধি বিচ্ছেদ করলে যে দুইটা পার্ট পাওয়া যায়, মনে করো এখানে রবি পেয়েছি আর ইন্দ্র পেয়েছি, এই দুইটা পার্টেরই নিজস্ব অর্থ আছে। অর্থ আছে এই কথাটার অর্থ কি ভাইয়া? অর্থ আছে এই কথাটার অর্থ হচ্ছে বাংলা বানানের যে নিয়ম, বাংলা বানানের যে নিয়ম, এই নিয়মকে এটা ফলো করে চলবে। দ্যাট মিনস আমরা সাধারণভাবে যখন রবি বলি, আজকে কি বার? রবিবার। আকাশে কি উঠেছে? রবি উঠেছে। ঠিক আছে, যদি এভাবে বলি না, আকাশে সূর্য উঠেছে বলি, কিন্তু চিন্তা করো তো, রবি জাস্ট একটা আলাদা শব্দ, রবীন্দ্রনাথ থেকে ভেঙে রবি ইন্দ্র এসেছে, এইভাবে চিন্তা করার দরকার, জাস্ট সিম্পলি চিন্তা করো রবি, এটা কি কিভাবে লিখবো? আমরা এমনিতেই এটাকে রস্বইকার দিয়ে লিখি, রাইট? এটাকে কি আমরা ভুলেও কখনো দীর্ঘইকার দিয়ে লিখি না কিন্তু, কারণ আমরা জানি রবির এমনিতেই বানান হচ্ছে এইটা। রবীন্দ্রনাথ থেকে, দেখো আবারও বুঝো, রবীন্দ্রনাথ থেকে ভেঙে রবি হয়েছে দেখে এটা রস্বইকার হয়েছে, এটা দীর্ঘইকার হবে, সিচুয়েশনটা এমন না কিন্তু। সিচুয়েশনটা হচ্ছে রবি বানানটা ইটসেলফই রস্বইকার, এই জন্য এখানে রস্বইকার হয়েছে। ওকে ফাইন। ইন্দ্র মানে কি? ইন্দ্র মানে হচ্ছে দেবতা। ইন্দ্র মানে কি? দেবতা। ইন্দ্র বানান বাই ডিফল্ট এমনিতেই বাংলা বানানের নিয়ম অনুযায়ী ইন্দ্র শব্দটাকে রস্বই দিয়ে লেখা হয়। এটার জন্য আলাদা করে, মানে ইন্দ্র এখানে রস্বইকার হয়েছে এই কারণে না যে এটা রবীন্দ্র থেকে ভেঙে বের হয়েছে দেখে এটা রস্বইকার হয়েছে, ঘটনাটা কিন্তু এমন না। ঘটনা হচ্ছে রবি বানান এমনিতেই রস্বইকার দিয়ে, ইন্দ্র বানান এমনিতেই রস্বইকার দিয়ে, এই জন্য রবি বানানটা এখানে এরকম হয়েছে, ইন্দ্র বানানটা এখানে এরকম হয়েছে। বুঝছি? হ্যাঁ তাব্বির, মাত্র তোমার কমেন্ট দেখলাম, বুঝছি। আরেকটা এক্সাম্পল দেখাই, চলো একটা পরীক্ষা দেখাই, পরীক্ষা। ওকে চলো, লেটস সি, পরের স্লাইডে যাই, এইখানে লিখি পরীক্ষা। দেখি তোমরা নিজেরা পরীক্ষাটাকে ভাঙো তো, তোমাদের একটা পরীক্ষা হয়ে যাক, পরীক্ষাটাকে ভাঙো তো, পরীক্ষাকে ভাঙলে কি পাওয়া যায়? পরীক্ষা। দেখো আমি লিখি তোমাদের, পরি যোগ ইক্ষা, পরিযোগ ইক্ষা পরীক্ষা, পরিযোগ ইক্ষা পরীক্ষা, পরিযোগ ইক্ষা পরীক্ষা। ঠিক আছে, হ্যাঁ দেখছি আকিব, পরিযোগ ইক্ষা পরীক্ষা, রাইট। এখন এখানেও তো কনফিউজ হয়ে যাই আমরা। কোথায় কনফিউজ হই? যে ভাইয়া রস্বইকার হবে নাকি দীর্ঘইকার, ভাইয়া রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে, কনফিউজ হই কি হই না? হলে কমেন্টে লিখে বলো হ্যাঁ ভাইয়া কনফিউজ হই।
এরপর আমি বুঝাবো যে এমন বোঝাবো যাতে আর কনফিউজ না হয়। এই এখন আমি একটা কথা বলেছিলাম কি ভাইয়া এই শব্দগুলোর কিন্তু অর্থ থাকে। ভাইয়া কি থাকে? ভাইয়া এই শব্দগুলোর কিন্তু অর্থ থাকে, এই যে অর্থ, এবং এই শব্দগুলো কিন্তু বানানের নিয়ম ফলো করে চলে। ওকে, লেটস সি। পরি মানে কি? যে বলতে পারবে আমার জন্য, সরি আমার পক্ষ থেকে তার জন্য রয়েছে একটা মিস্টার ম্যাঙ্গো। যে বলতে পারবে ভাইয়া পরি মানে কি? পরি মানে কি অ্যাঞ্জেল, ডানা কাটা পরি, নাকি পরি মানে পুরি খাওয়ার? কোনটা বলো দেখি? বলতে পারলেই আমার পক্ষ থেকে একটা মিস্টার ম্যাঙ্গো। তবে পাঠাতে পারবো না, ডেলিভারি চার্জ দিয়ে এসে নিয়ে যেতে হবে। ঠিক আছে? পরি মানে কি? মেয়ে বলছে, অ্যাঞ্জেল বলছে, যারা যারা বলছে তারা বাদ। আচ্ছা, রিডিং বলেছে নাবিল। ইয়েস স্যার, রেখা রয় বলেছে। তাহলে বলবো না, হৃদয় বলছে। আচ্ছা ওকে। পরি মানে কি জানো? না। চিরি গৌতম বলছে পড়াশোনা করা শেষ সমাপ্তি, না একটাও না। পরি মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে। প্রকৃষ্ট রূপে মানে কি? প্রকৃষ্ট রূপে মানে হচ্ছে ভালো মতো। আচ্ছা, পরি মানে কি? পরি মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে। পরি মানে কি? প্রকৃষ্ট রূপে। ঠিক আছে, প্রকৃষ্ট রূপে অথবা খুব ভালো মতো, একদম ভালো মতন। এইবার আমাকে বলো ইক্ষা মানে কি? ইক্ষা আসছে কোথেকে জানো? ইক্ষা আসছে ইক্ষণ থেকে। ইক্ষা মানে কি? ইক্ষা মানে হচ্ছে খোঁজা, সার্চ করা। ইক্ষা, পরীক্ষা, ইক্ষা থেকে আসছে। ছোট পরীক্ষাকে কি বলে জানো? ছোট পরীক্ষার বাংলা একটা সিনোনিম আছে, বাংলা একটা প্রতিশব্দ আছে, এটাকে বলা হচ্ছে অভিক্ষা। অভিক্ষা হচ্ছে ছোট পরীক্ষার শর্ট ভার্সন, অভিক্ষা বলা হয়। ইক্ষা মানে কি? ইক্ষা মানে হচ্ছে কোনো কিছু ভালো মতো ইক্ষণ করা বা সার্চ করা। তার মানে ইক্ষাটাকে আমি যদি এখানে লিখি সার্চ, এইবার দেখো তো মিনিংটা মিলে কিনা। এইবার আসো তো আমরা দেখি মিনিংটা মিলে কিনা। সেটা হচ্ছে পরি মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে, খুব ভালো মতো করে। আর ইক্ষা মানে হচ্ছে সার্চ করা, খুব ভালো মতো করে খোঁজা। খুব ভালো মতো করে কি খোঁজা? এটার ভালো মিনিংটা তোমাদের বলি, সেটা হচ্ছে এটার ভালো মিনিং হচ্ছে যাচাই করা, যাচাই। ঠিক আছে, যাচাই করা। ইক্ষা মানে হচ্ছে যাচাই করা, ভালো মতো অ্যাডজুডিকেট করা, ভালো মতো জাজ করা। বুঝছো জিনিসটা কি ভালো নাকি খারাপ? তোমার খাতাটা পরীক্ষা করা মানে হচ্ছে তোমার খাতাটা কি ভালো লিখেছো নাকি খারাপ লিখেছো, এইটা ভালো মতো করে বোঝা। ক্লিয়ার? আচ্ছা, এখন এইবার দেখো, তার মানে অর্থটার মানে দেখো তো এবার কি সেন্স মেক করছে কিনা। পরীক্ষা মানে কি দাঁড়াচ্ছে? পরীক্ষা মানে খুব ভালো করে যাচাই করা। পরীক্ষা কিন্তু আসলে কাজ এটাই, তুমি পড়ালেখা করেছো, এই পড়ালেখাটা কি ভালো করে করেছো নাকি খারাপ করে করেছো, এটা ভালো মতো জাজ করা, ভালো মতো অ্যাডজুডিকেট করা, এটাকেই বলা হচ্ছে কি? এটাকেই বলা হচ্ছে পরীক্ষা করা। ক্লিয়ার? এখন আমরা আমাদের আবার আগের জায়গায় ফেরত আসি। ভাইয়া আমি যখন কনফিউজ থাকি, আমি কনফিউজ ছিলাম এটা কি পরি রস্বইকার দিয়ে হবে নাকি দীর্ঘইকার দিয়ে হবে। এইবার দেখো, পরি যদি তুমি দীর্ঘইকার দিয়ে লিখতা পরিটা, তাহলে তো এটা ডানা কাটা পরি হয়ে যেত, তাহলে তো এটা অ্যাঞ্জেল হয়ে যেত, তাই না? অ্যাঞ্জেল হয়ে যেত। এখন তুমি কি অ্যাঞ্জেল যাচাই করছো? অ্যাঞ্জেলকে কোনো, তুমি কি কোনো ডানা কাটা পরীকে পরীক্ষা করছো? তা তো না। তুমি পরীক্ষা শব্দটাকে ভাঙলে যে পরিটা পাচ্ছ, ঠিক আছে, সেই পরিটার অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটা? অ্যাঞ্জেল নাকি যাচাই? নিজেরাই বলো। এইবার আমাকে বলো, এইবার আমাকে বলো যে আমরা যেই সন্ধির বেসিকটা শিখলাম, এটা তোমার কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমাকে কমেন্টে লিখে ফেলো ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, কনক, কাজী ঈদুল আক্তার, কনক বলছে ও মনে হয় পিডিএফটা পায় নাই, বাকিরা একটু হেল্প করবে ওকে পিডিএফটা পেতে। ক্লিয়ার? ওকে। আনিকা তাবাসুম বলছে ক্লিয়ার হলাম। চিরি গৌতম বলছে ক্লিয়ার। সৈয়দ মাহমুদ বলছে ভালোভাবে বুঝতে পারিনি। কি বুঝে নেই এটা বলো, বুঝাই দিব, সমস্যা নেই। নবীন বলছে ক্রিস্টাল ক্লিয়ার। বাকিরা কিন্তু বুঝে ফেলছে। হৃদয় তুমি কি বুঝে নেই বলো আমাকে। ভাইয়া ক্লিয়ার। আয়মান বলেছে, সানজিদ আক্তার বলছে ক্লিয়ার। ওকে, অল রাইট।
আচ্ছা, এনামুল হক বলছে খেতে খেতে ক্লাস করছি দেখে রিপ্লাই করতে পারছি না। সাজ্জাদ বলছে ক্লিয়ার। ঠিক আছে, অল রাইট। চলো এবার আরো কয়েকটা প্রশ্ন দেখি, আমরা আগাই। মহর্ষি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বলো। এটা হচ্ছে আমাদের 97 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 97। মহাযোগ ঋষি বলেছে আরাফ। ওকে, সোহাইল বলছে এ। কত রে না বলে কি হবে বুঝবো বাবা? সঠিক উত্তর হচ্ছে মহাযোগ ঋষি বা 97 নম্বরের এ, মহর্ষি। রি যোগ অন্য স্বর সমান সমান র যোগ স্বর, এই সূত্রের উদাহরণ কোনটি? এটা হচ্ছে পিত্রালয়। পিতৃ যোগ আলয়, পিত্রালয়। এত অল্প খরচে সম্পূর্ণ কাজ করা যাবে না, এই বাক্যের সন্ধির মাধ্যমে সৃষ্ট পদ কোনটি? খরচে স্বল্প যাবে নাকি সম্পূর্ণ? মানে এখানে কোনটাতে সন্ধি আছে এটা জিজ্ঞেস করেছে, কোনটা? স্বল্প, সুযোগ অল্প, তাই না? আমরা স্বল্পের সন্ধি বিচ্ছেদ জানি। স্বল্পকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে সুযোগ অল্প, সুযোগ অল্প। রাইট। 97 এর ক বলেছে কে? আচ্ছা 97তে না, আমরা তো 99তে আছি। 99 বি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরাফ, এসএসসিতে কি আর্টসের প্রস্তুতি ব্যাচ আসবে কিনা এখনো পর্যন্ত আমাদের প্ল্যানে নেই, বাট আমরা যদি দেখি অনেক শিক্ষার্থীরা চাচ্ছে তাহলে হয়তো বা আমাদের প্ল্যানে আসতে পারে, বাট এখনো পর্যন্ত আমাদের অনগোয়িং প্ল্যানে আর্টস কিংবা কমার্স কোনোটারই কোর্স আলাদা করে লিস্ট করার আমাদের প্ল্যান নাই এখনো পর্যন্ত। জয় বলছে এইচএসসি 24 পিছিয়ে দেন। আমার হাতে যদি ক্ষমতা থাকতো অবশ্যই পিছিয়ে দিতাম, বাট আমাদের হাতে যতটুকু করার ক্ষমতা আছে আমরা সেটা নিয়ে কিন্তু কাজ করছি। আপনি সিভিক্সের লাইভ কবে নেবেন? সিভিক্সের লাইভ হচ্ছে তোমাদের সিভিক্স পরীক্ষার আগে এইচএসসির যে পরীক্ষাটা হবে, মানে মনে করো আজকে ফর এক্সাম্পল তোমার ইকোনমিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হলো, সো ইকোনমিক্স সেকেন্ড পেপার যেদিন পরীক্ষা হবে সেটা যদি সিভিক্সের আগে হয় আর কি, তাহলে ওই দিন বিকাল 4টায়। আচ্ছা, ইভা বলেছে আপনাদের কোর্সে ভর্তি হতে চাই, খুবই সহজ উপায়, সেটা হচ্ছে 16910 নম্বরে কল দিবা, কল দিয়ে বলবা তুমি কোন ব্যাচের শিক্ষার্থী, তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও, তোমাকে দ্রুততম সময়ের মধ্যে কোর্সে এনরোল করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, স্বল্প। পিত্রালয়, পিতৃযোগ আলয়, এটা তো আমরা পারবো। বাবার বাড়ি। উল্লাস, উথ যোগ লাস, এটা কি? এটা হচ্ছে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, খণ্ডত এবং ল, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, বা এটা একটা ব্যঞ্জন সন্ধি, তাই না? ক্লিয়ার? আচ্ছা, তারপরে প্রশ্নগুলো আমরা একটু দেখি। এইগুলো আমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ক্লাসের স্লাইডে দেওয়া আছে। ক্লাসের স্লাইডটা আমরা কিভাবে পাবো মনে আছে? কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে সেই কমেন্টের লিঙ্কটা ফিল আপ করে ফেলতে হবে, তাহলে তোমরা ক্লাসের স্লাইডটা পাবা। আরেকটা কাজ তোমরা করতে পারো, যারা এখনো ফর্ম পাচ্ছ না, যারা এখনো পিডিএফটা খুঁজে পাচ্ছ না, তাদের জন্য একটা সহজ উপায় আছে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে এই ক্লাসটা যদি তুমি পাবলিক প্রাইভেসিতে শেয়ার করো, আমি পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পরে ফ্রি টাইমে তোমাকে ক্লাসের স্লাইডটা নিজেই ইনবক্স করে পাঠিয়ে দেবো। যেমন আমি আজকে এইচএসসি 24 ব্যাচের ক্লাস নিয়েছিলাম দুপুরবেলা, দুপুর 2:30 বাজে। তো দুপুর 2:30 যারা ক্লাস এরকম পিডিএফ যারা ওখানেও পাচ্ছিল না, খুঁজে পাচ্ছিল, আমরা দিয়েছি, কিন্তু তারপরে যারা খুঁজে পাচ্ছিল না, ফিগার আউট করতে পারছিল না ক্লাসের পিডিএফটা কোথায় কিভাবে কালেক্ট করতে হবে, তারা তাদের মধ্যে যারা ক্লাসটা শেয়ার করে রেখেছিল তাদের কিন্তু আমি খুঁজে খুঁজে ক্লাসের পরপরই ইনবক্স করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, সো তোমরা এইটাও করতে পারো, ক্লাসটা যদি শেয়ার দিয়ে রাখো আমি পরবর্তীতে তোমাদেরকে ক্লাসের পিডিএফটা নিজেই পাঠিয়ে দেব। ঠিক আছে, দেখো এখানে কি কি প্রশ্ন আছে। শীতার্থ, শীত যোগ ঋত, তারপর আ যোগ অ এ কোনটা হবে? সদা যোগ এ, সদৈব। অনুযোগ এসন, অন্বেষণ। নৌ যোগ উক, নৌ যোগ ইক, নৌ যোগ না যোগ ইক, নাকি না যোগ বিক, কি হবে? নৌ যোগ ইক, নাবিক। কোনটি নিপাতনে সিদ্ধ? পতঞ্জলি, পরিষ্কার, কুলোটা, ক আর খ। ঠিক আছে, কখনো কখনো আমরা শুধু পতঞ্জলি দেখেই এক্সাইটেড হয়ে হ্যাঁ দাগাই দিলাম এটাই হবে, এমনটা আমরা করবো না, আমরা সবগুলো অপশন পড়বো, কারণ এখানে কিন্তু লাস্টে ক আর খ থাকতে পারে। হ্যাঁ, হামিদা বানু বলছে অলরেডি পেয়ে গেছে, ভেরি গুড। যারা যারা পেয়ে গেছে তারা তো খুবই ভালো, পড়া স্টার্ট করে দিও ক্লাসের পরপরে। আর যারা বুঝো নাই বা যারা ক্লাসের স্লাইডটা পাও নাই তারা ক্লাসটা শেয়ার করে রাখো। আমি যদি পাবলিক প্রাইভেসিতে শেয়ার না করো তাহলে কিন্তু আমি খুঁজে পাবো না, তাহলে তোমাকে পিডিএফও পাঠাতে পারবো না। সো ক্লাসটা শেয়ার করে রাখলে আমি পরবর্তীতে তোমাদেরকে ক্লাসের স্লাইডটা ক্লাসের পর পাঠিয়ে দিতে পারবো। অল রাইট, সো এইখানে আরও অনেকগুলো সন্ধি আছে,
সো সন্ধিগুলো তোমরা ক্লাসের স্লাইড থেকে অবশ্যই পড়বা, শুধুমাত্র ইম্পর্টেন্ট সন্ধিগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। সো লাস্টলি আমরা যাব হচ্ছে শব্দদ্বিত্বতে। শব্দদ্বিত্ব আমাদের আজকের লাস্ট টপিক, ঠিক আছে? অলরাইট, এইচএসসি 24-এর ফ্রি ক্লাস কি এইবার হবে না? সাদিয়া মৌ জানতে চেয়েছে। সাদিয়া মৌ, আমি আর তোমাদের ফারসিম ভাইয়া অলরেডি এই সপ্তাহ টানা বাংলা ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি প্রতিদিন দুপুর 2:30 বাজে। ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন ব্র্যাকেটে এইচএসসি 24 ব্যাচ, এই গ্রুপে আমরা প্রতিদিন লাইভ ক্লাস নিচ্ছি। সো এই গ্রুপটা ফলো করলে তুমি লাইভ ক্লাসগুলো পেয়ে যাবা। পাশাপাশি তুমি যে ফাইনাল রিভিশন লাইভ ক্লাসের কথা জানতে চাচ্ছ, সেটাও আমাদের প্ল্যানে আছে। 27 তারিখ সন্ধ্যে 7টায় আমাদের বাংলার প্রথম পত্রের যে লাইভ ক্লাসটা সেটা হবে। 30 তারিখ অর্থাৎ 30 জুন বিকাল সন্ধ্যা 7টায় আমাদের দ্বিতীয় যে এফআরএল ক্লাসটা বাংলা দ্বিতীয় পত্রের উপর, সেই ক্লাসটা হবে। 3 ঘন্টা ক্লাস, আমরা ফুল সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, টুথলেস বেবি বলেছে, ভাইয়া আপনি অনেক ভালো বোঝেন, অনেক অনেক ধন্যবাদ। তোমার আসল নাম কি? আর কত সময় ক্লাস হবে? আমরা 10:30-তে শেষ করব, 10:30 পর্যন্ত। আর ক্লাসের সব কন্টেন্ট তো অনেক কন্টেন্ট আছে, সত্যি কথা, সব কন্টেন্ট তো আসলে এই একটা ক্লাসে পড়ানো সম্ভব না। এটা স্বীকার করেই তো আমরা আজকে ক্লাসটা শুরু করেছি, কারণ এর মধ্যে আবার তোমাদের অনেক প্রশ্ন ছিল, ভাইয়া এইটা এমন হলো কেন, ওইটা এমন হলো কেন, ভাইয়া ব্যাস বাক্য কাকে বলে, সমসমান পদ কাকে বলে। এই জন্য আরও অনেকটুকু সময় নিতে হয়েছে। বাট তোমরা সব কিছু কিন্তু এই ক্লাসের স্লাইডে পেয়ে যাবা। ক্লাসের স্লাইড পাওয়ার জন্য এখনও যদি ক্লাসের স্লাইড না পেয়ে থাকো, একটাই জিনিস করণীয়, জাস্ট ক্লাসটা শেয়ার করো, আমি পাঠিয়ে দেবো। আর আমাদের 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে আমি তোমাদের ব্যাচের রিলেটেড যে সকল নোটিশ দরকার, যা কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, আমরা ওখানে কমিউনিকেট করতে পারবো। গ্রুপটার নাম কি? 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপ। অলরাইট, এইবার তোমরা এইটা বলো, কোন ধরনের দ্বিত্ব প্রয়োগে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়? অনুকার দ্বিত্ব, যেটা অনুকরণ করে বানানো হয়, এরকম। আচ্ছা, ঘুম ঘুম চোখে কাজ করেছে, এ বাক্যে ঘুম ঘুম কোন ধরনের দ্বিত্ব? বলো দেখি। ঘুম ঘুম চোখে কাজটি করেছে। আরাফ বলেছে, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমার পড়ালেখার টপিক ছিল মূলত মানুষ। ক্লাসের পরে অ্যানথ্রোপোলজি লিখে সার্চ দিয়ে নিজেই পেয়ে যাবা আমি কি নিয়ে পড়ালেখা করেছি। খুবই ইন্টারেস্টিং, তোমাদের বাংলার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং টপিক। নেক্সট ক্লাস কি আপনি নেবেন? বুশরা জানতে চাইছে। মনে হয় না, 1-2টা ক্লাস পরে আমি আবার নেব। মানে আমরা টোটাল এই বাংলা সেকেন্ড পেপার এসএসসি 25 বাংলা সেকেন্ড পেপার ক্র্যাশ করছে, আমরা টোটাল 10টা ক্লাস নিচ্ছি। 10টা ক্লাসের মধ্যে 4টা ক্লাস নিচ্ছে তোমাদের সুস্ময় ভাইয়া, 3টা ক্লাস নিচ্ছে তোমাদের ফারসিম ভাইয়া, এবং 3টা ক্লাস নিচ্ছি আমি, ঠিক আছে? 4 + 3 7 + 3 10, এইভাবে। অলরাইট, এটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। এই নিয়মের উদাহরণ কোনটি? চুপচাপ। একদম হুবহু হতো এমন হলে, যদি এমন হতো চুপ চুপ, কিন্তু অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। এইখানে স্বরটা ছিল অ, এটা হয়ে গেছে, সরি, এই যে এখানে এটা কি হয়েছে, এটা ছিল রস্য, চুপ চুপ, এটা ছিল রস্য, এটা পরেরটাতে ভাঙার সময় হয়ে গেছে চ আকার, এই যে, অর্থাৎ আকার হয়ে গেছে। রস্যকারটা কি হয়ে গেছে? আকার হয়ে গেছে, স্বরের একটু পরিবর্তন হয়েছে। আরাফ বলেছেন নৃবিজ্ঞান, ভেরি গুড। আচ্ছা, তৈশী আমাকে বলছে, ভাইয়া ক্লাসটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তোমাকে একটা লাভ ইমোটিকন দেখালাম। আমার আসল নাম হচ্ছে সাজাতুল্লাহ। ওকে, ইন্টারেস্টিং। দ্বিত্ব কি ভাইয়া? মুশফিকুর রহমান জানতে চেয়েছে। দ্বিত্ব মানে হচ্ছে দুইবার বলা, যেমন শন শন করে বাতাস বইছে, দেখো শন শন দুইবার বলেছি, দ্বিত্ব। মাথাটা ব্যথায় টন টন করছে, এই যে টন টন। আবার এখানে দেখো চুপচাপ, দুইবার যখন একই শব্দ বা একদম একই রকম শব্দ পরপর দুইবার যখন হয়, তখন সেটাকে আমরা দ্বিত্ব বলি। বুঝতে পেরেছ? আচ্ছা, বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটা? পটাপট, তাড়াতাড়ি, হঠাৎ হঠাৎ, আমটাম। এটা হচ্ছে হঠাৎ হঠাৎ, দেখো বিভক্তিহীন। এখানে পটাপট, তাড়াতাড়ি, হঠাৎ হঠাৎ, আমটাম। কোথায় বিভক্তি নাই? হঠাৎ হঠাৎে কোনো বিভক্তি নাই। ওকে, ধনাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে ঝমঝম। ধনাত্মক দ্বিত্ব কোনটাকে বলে? যখন আমরা কোন একটা ধ্বনি, প্রাকৃতিক কোন একটা ধ্বনি, এটা মনে করো কুকুর বিড়ালের ডাক হতে পারে, আবার মনে করো প্রাকৃতিক কোনো একটা শব্দ, ঝড় হচ্ছে, বাজ পড়ছে, বা প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিরও কিন্তু একটা শব্দ আছে, তাই না?
আজকে রাতে কি আর ক্লাস আছে? কত রাত পর্যন্ত তুমি আসলে ক্লাস করতে চাও ইভা? অলরেডি রাত 10:30 বাজে, ঠিক আছে? মানুষ কি ঘুমাবে না? যাই হোক, সমস্যা নেই, ক্লাস করতে চাও ভালো। যদি রাতেও ক্লাস করতে মন চায় তাহলে আমাদের ইউটিউবে যাবা, ইউটিউবে অনেক রেকর্ডেড ক্লাস পাবা, ওগুলা করে ফেলবা, ঠিক আছে? রাতভর খালি পড়ালেখা করবা, পড়ালেখার বাইরে কোনো কথাই হবে না ইভার। যাই হোক, জাস্ট জোকিং। ঝমঝম, কেন এটা এমন হলো? কারণ বৃষ্টি পড়ার যে শব্দটা, এই যে ধ্বনিটার অনুকরণ করতে যাওয়া হয়েছে, এই জন্য ঝমঝম ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো এই কারণ কি হয়েছে? ঝমঝম ব্যবহার করা হয়েছে। ওকে, হামিদা মানু বলছে ভেরি ইন্টারেস্টিং ক্লাস, ঝুমঝুম। ঠিক আছে। কাশেম এতক্ষণ বলছে পরীক্ষা মানে হচ্ছে কথা যোগ ইচ্ছা। কথা কই থেকে পাইলা? বুঝছো? নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? কোনটা? তারান্নম সাহিরা বলছে গত বছর আমিও ক্লাস করেছি, কেমন লেগেছে গত বছরের ক্লাস? এটা বলো, নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? এটা হচ্ছে পটাপট। কেন? কারণ এটা হতো কি, পট যোগ পট, এখানে একটা স্বরধ্বনি চলে এসেছে, একটা আ চলে এসেছে, একটা আ কার, এটাই হচ্ছে আগত স্বরধ্বনি। পটাপট, পটাপট, বুঝছো? পটাপট। ওকে, তারপরে দেখি নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ নয়? টাট্টু ফাটু, ঝিলমিল, কচর মচর, ভটভট, কোনটা না? সায়রা বলছে খুব সুন্দর। আয় হ্যাঁ, আকিবের নাকি ঘুম আসছে। এ কি, গেম বাদ দিয়ে পড়তে এসেছিল আকিব, এখন বলছে আকিবের নাকি ঘুম আসছে। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্লাসের জন্য থ্যাঙ্কস ভাইয়া, মোহাম্মদ ফাতিমা জান্নাত রেখা বলেছে ভেরি গুড। এটা হচ্ছে ভট ভট, অনুকার দ্বিত্বের উদাহরণ নয়। আচ্ছা, ছেলেটিকে চোখে চোখে রেখো, এটা কি? পুনরাবৃত্ত দ্বিত্ব। কল্পিত ধ্বনির ভিত্তিতে কোন ধরনের দ্বিত্ব হয়? এটা হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। তো এরকম আরো যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখাই। টোটাল 156টা প্রশ্ন নিয়ে আছে, ক্লাসে এসেছিলাম টোটাল 156টা প্রশ্ন। সবগুলো আছে, সবগুলো কই থেকে পাবা? ক্লাসের স্লাইড থেকে, ঠিক আছে? অলরাইট, এখন আমাকে বলো যে আজকের ক্লাস কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাকে এখন বলো যে আজকের ক্লাসটা তোমাদের ওভারঅল কেমন লেগেছে? অনেকেই ক্লাস চলাকালীন সময় ক্লাস 6, 7, 8, 9 বিভিন্ন জন বলেছো ভাইয়া অমুক কোর্সে ভর্তি হতে চাই, তমুক কোর্সে ভর্তি হতে চাই। সবার জন্য সহজ সমাধান, এই 16910 নম্বরে কল দিলে তোমাকে যে কোনো পরামর্শ বলো, যে কোনো হেল্প বলো, তোমাকে সব করা হবে। সো আমাকে এবার বলো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই আজকের একটা ক্লাসের মধ্যে হয়তো বা আমরা সমাস পুরোটুকু কভার করতে পারি নাই, সন্ধি পুরোটুকু কভার করতে পারি নাই, বাট আমরা বেসিকটা দেখিয়ে দিয়েছি। দেখো, সমাসের মেইন গেমটা হচ্ছে, মেইন খেলাটা হচ্ছে পূর্বপদ আর পরপদ আলাদা করতে পারা। আমি তোমাদেরকে পূর্বপদ আর পরপদ কিভাবে আলাদা করবে এটা দেখিয়ে দিয়েছি। তারপর সন্ধিতে কিভাবে বানানটা ম্যাটার করে দেখিয়ে দিয়েছি। প্রকৃতি ও প্রত্যয়, কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়, আগে কোনটা পরে কোনটা, এইটা দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আমি ট্রাই করেছি তোমাদেরকে হালকার উপর ঝাপসা বেসিক বুঝিয়ে দেওয়ার, কারণ একটা ক্লাস হয়তো এত কিছু পড়ানো সম্ভব না। বাট পরবর্তীতে যদি আমাদের আবার দেখা হয় কোনো ক্লাসে, একটা ক্লাস হয়তো বা আমরা পেলাম পুরো সমাস পড়ব, তখন কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে পারি। এখন আজকে ক্লাস নিয়ে একটা তোমাদের করণীয় আছে, সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস। এটা কিন্তু তোমাদেরই গ্রুপ, পাবলিক গ্রুপ। এই গ্রুপটাতে আজকে ক্লাসটা কেমন লেগেছে, ক্লাসটার একটা রিভিউ লিখবা, এবং সেখানে তুমি তোমার নাম লিখবা, তোমার নাম লিখবা, আমার নাম লিখবা, ঠিক আছে? টিচার্স নেম লিখবা, তোমার মনে করো ব্যাচ লিখবা, তাহলেই না তোমাকে আলাদা করতে পারবো, তাই না? এটা লিখে আজকের ক্লাসটা কেমন লাগলো ওভারঅল একটা রিভিউ দিয়ে দিলে আমরা বুঝতে পারবো আজকের ক্লাসে তোমার কোনো সাজেশন আছে কিনা, তোমার কোনো ফিডব্যাক আছে কিনা, ক্লাসের কোন জিনিসগুলো তোমার ভালো লেগেছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে কন্টিনিউ করব, ক্লাসের কোন জিনিসগুলো তোমার খারাপ লেগেছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করবো অ্যাভয়েড করার, ঠিক আছে? সো ইন্টারেস্টিং ক্লাস ছিল স্যার, মারুফ বলেছে।
ক্লাস রিভিউ দিয়ে দিও 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপটাতে, তাহলে আমি বুঝতে পারবো আজকের ক্লাসটা তোমাদের ওভারঅল কেমন লেগেছে। সো কারো যদি শেষ কোনো রিমার্ক থাকে, গেমিং উইথ আকি বলছে ভালোই লেগেছে, এরকম আরও ক্লাস চাই, আশা করি আবার পাবো ইনশাল্লাহ। আরও 2টা ক্লাস নেবো আমি এই এসএসসি 25 বাংলা সেকেন্ড পেপার ক্র্যাশ কোর্স, এই কোর্সের আন্ডারে। হ্যাঁ নাবিল, তোমার কমেন্ট আমি দেখেছি। সাজিদা বলছে ইনশাল্লাহ। আমি এখন ক্লাস শেষ করে বাসায় যাব, বাসায় যেতে যেতে হয়তো বা রাত 11:30টার মতো বাজবে। যেই যাতে আমি দেখি তোমরা 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপটা একদম ভাসিয়ে ফেলেছো ক্লাস রিভিউ দিয়ে। হ্যাঁ, খারাপ কথাও লিখতে পারো ক্লাস যদি খারাপ লাগে, এটা নিয়েও কোনো আমার প্যারা নাই, আমি পরবর্তী ক্লাস আরও ইমপ্রুভ করার ট্রাই করবো, ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভকামনা জেনে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।